তাহলে যেটা তোমাদেরকে বলছিলাম যে আজকে একটু অন্যরকম পড়বো সেইভাবে সিলেবাসে তোমাদের বিষয়টা নেই। কিন্তু কখনো, কখনো কিছু, কিছু কোয়েশ্চেন এই জায়গাটার থেকে চলে আসে। ঠিক আছে? যেমন যেমন কিরকম কোয়েশ্চেন? যেমন ১ম কোয়েশ্চেন আসতে পারে যে হচ্ছে গিয়ে যে তোমার হচ্ছে গিয়ে যে আম ইন্টারস্টেট ওয়াটার যে ডিসপুট আছে। যেমন ধরো কাবেরী নদীর জলবন্টন বা গোদাবরী নদীর জলবন্টন, ঠিক আছে? কোন, কোন হচ্ছে গিয়ে রাজ্যগুলো এদের মধ্যে রাজ্যগুলোর মধ্যে তোমার হচ্ছে গিয়ে সংঘাত লেগে থাকে বা বিভিন্ন ওয়াটার ট্রিটি যেগুলো আছে যেমন সিন্ধু জল চুক্তি বা গঙ্গা জল চুক্তি বা নেপালের যে মহাকালী যে ট্রিটি আছে, মহাকালী জল চুক্তি, ঠিক আছে? বা ভারতের সাথে বাংলাদেশের যে জল চুক্তি, ঠিক আছে? এই সমস্ত বিষয়গুলো থেকে কিন্তু কোয়েশ্চেন তুলে দিতে পারে। ঠিক আছে? তাহলে হেডিং করে নেবে যে হচ্ছে গিয়ে ওয়াটার রিসোর্স বা হচ্ছে গিয়ে জলসম্পদ। দেখো হেডিং করে নেবে জলসম্পদ। এখন খাবার ছাড়া আমরা তোমার হচ্ছে গিয়ে খাবার ছাড়া আমরা দেখো হেজি চলে এসছে লেখা আমি বলেছি যে লেখা হেজি আসবে তাহলে জাস্ট শুনে নাও। ঠিক আছে? আমি এই ক্লাসটারও ভিডিও আপলোড করে দেবো এই যে ওয়াটার রিসোর্স। হ্যাঁ, হেজি চলে এসছে, কিছু করার নেই। কারণ আমি বলেছিলাম যে হচ্ছে গিয়ে কালকে ঝড় বৃষ্টির জন্য তার-টার কেটে গেছে। আমি ফোনও করেছিলাম। বলল, "স্যার কোথায় তার কেটে গেছে, ওইজন্য দেরি হবে রিকভারি করতে।" আর এই যে ক্লাসটি সম্পূর্ণ মোবাইল ডাটার উপর নির্ভরশীল। কিন্তু মোবাইল এখানে নেট সম্পূর্ণ 100% রয়েছে, 5G রয়েছে। তাও এরকম আপলোড আপলোড যে স্পিড আছে, সেই স্পিড কমের জন্য এই সমস্যাটা হয়তো হতে পারে। যাই হোক, শুনে নাও, ঠিক আছে? এটার ক্লাস নোটও আমি পাঠিয়ে দেবো। এটার ভিডিও রেকর্ডিং ভিডিও যে আগের করা আছে সেটাও আমি আজকের মধ্যে আমি আপলোড করে দেবো। সন্ধ্যের দিকে তোমরা এটার পরিষ্কার একটা ভিডিও ইউটিউবে পেয়ে যাবে। ঠিক আছে? তাহলে শুনে নাও, মন দিয়ে শুনে নাও, লিখার দরকার নেই। আমি ক্লাস নোটটা পাঠিয়ে দেবো। ঠিক আছে? শোনার মধ্যেও অনেক কিছু হবে। কি করবে এখন টেকনোলজির সমস্যা, টেকনোলজি এখন এগিয়ে যাচ্ছে কিন্তু এইভাবে আমরা পিছিয়ে যাচ্ছি। ঠিক আছে? আমার নিজেরও খারাপ লাগে যে একটা গুরুত্বপূর্ণ ইফেক্টিভ ক্লাসে এগুলো ইফেক্ট করে। ঠিক আছে? যাই হোক, কিছু তো করার নেই। সেখানে তো কারো হাত নেই। দেখো তাহলে জলসম্পদ কি? জলসম্পদ হচ্ছে গিয়ে আমরা যদি দেখি যে ভারতের সরি যেটা বলছিলাম যে হচ্ছে গিয়ে আমরা খাবার ছাড়া ৩০ দিন বাঁচতে পারি কিন্তু জল ছাড়া আমরা ৭ দিনের বেশি বাঁচতে পারবো না। ঠিক আছে? আমাদের ম্যাক্সিমাম লিমিট হচ্ছে গিয়ে ৭ দিন। জল ছাড়া আমরা ৭ দিনের বেশি বাঁচতে পারবো না। ৭ দিন আমরা টেনে, টেনে হয়তো বের করে দিতে পারবো। কিন্তু ৭ দিনের পর আমরা অলরেডি জলের অভাবে মারা যাবো। এখন এই যে জলের যে সম্পদ, ঠিক আছে? জলের যে সম্পদ রয়েছে, যেই সম্পদ ভারতের যে জলের সম্পদ ২ ধরনের সম্পদ। মানে জলটাকে আমরা ২ রকম ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সারফেস ওয়াটার, আমি ইংরেজি টার্ম ইউজ করছি। একটা সারফেস ওয়াটার, আরেকটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার। এখন এই যে সারফেস ওয়াটার এবং গ্রাউন্ড ওয়াটার এটার সোর্স কোথা থেকে আসছে? ঠিক আছে? এটার সোর্স কোথায়? না, ভারতের বেশিরভাগ যে তোমার হচ্ছে গিয়ে জলের উৎস সেটা হচ্ছে গিয়ে বৃষ্টিপাত আর হচ্ছে তুষারপাত। তাহলে আমরা যদি দেখি যে ভারতে বৃষ্টিপাত এবং তুষারপাতের মাধ্যমে টোটাল যে প্রিসিপিটেশন হয় বা তোমার হচ্ছে অধঃক্ষেপণ হয়, সেই অধঃক্ষেপণের ফলে যে টোটাল যে আমার যে জলের যে তোমার হচ্ছে গিয়ে যোগানটা, যে কত জল আসে সেটা কত? সেটা হচ্ছে গিয়ে তোমার ৪,০০০ ৪,০০০ কিমি কিউ। ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে ৪,০০০ কিমি কিউ। এগুলো লিখার দরকার নেই। আমি এগুলো নোটস পাঠিয়ে দেবো। ঠিক আছে? শুনে নাও। ঠিক আছে? ৪,০০০ কিমি কিউ। যার মধ্যে এই ৪,০০০ এর মধ্যে যার মধ্যে ৩,০০০ আসে ৩,০০০ কিমি কিউ, ঠিক আছে? মানে ৩,০০০ কিমি কিউ আসে কোথা থেকে? না শুধুমাত্র যে বর্ষাকাল মানে জুন থেকে সেপ্টেম্বর। তাহলে জুন থেকে সেপ্টেম্বর, জুন থেকে সেপ্টেম্বর। জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে তোমার হচ্ছে গিয়ে ৩,০০০ যে কিমি কিউ যে জল মানে ৩,০০০ কিমি কিউ মানে ৩,০০০ যদি এদিকে যাও মানে আ 3D ডাইমেনশন এ যদি ধরো, ঠিক আছে? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার ভিত্তিতে মানে ৩,০০০ এরকম ৩,০০০ উপর নিচ থাকবে ৩,০০০। ঠিক আছে? এটা হচ্ছে কি কিমি কিউ। ৩,০০০ কিমি কিউ টোটাল জল অ্যা তোমার হচ্ছে গিয়ে অধঃক্ষেপণের মাধ্যমে সেটা ইনক্লুডিং রেইনফল হতে পারে এবং স্নোফল হতে পারে। তার মধ্যে আমরা ৪,০০০ টা পাই, তার মধ্যে ৩,০০০ টা হচ্ছে শুধুমাত্র বর্ষাকালে পাচ্ছি। ঠিক আছে? এটা হচ্ছে টোটাল ওয়াটারটা। টোটাল যে ওয়াটার সেটা। তাহলে তোমাদের এখানে কোয়েশ্চেন আসতে পারে যে টোটাল জলের পরিমাণ বা জলের যোগান কত? তখন তোমরা বলবে ৪,০০০ কিমি কিউ। ঠিক আছে? কিমি কিউ। ঠিক আছে? এখন ভারতে ব্যবহারযোগ্য জলের পরিমাণ কত? ঠিক আছে? কত পরিমাণ জল আমরা ব্যবহার করতে পারি? ইউজেবল জল। তাহলে টোটাল আমরা যদি দেখি ভারতে ব্যবহারযোগ্য জলের পরিমাণ হচ্ছে গিয়ে ১১২২ হচ্ছে গিয়ে কিমি কিউ। কত? ১১২২ কিমি কিউ।
1122 কিমি কিউ। এই 1122 যে কিমি কিউ জল, এই জলকে আমরা ব্যবহার করতে পারি সেটা বিভিন্ন রকমের খাবার হোক, পানি হোক বা হচ্ছে গিয়ে তোমার স্নানের জন্য হোক বা অন্য কোনো কাজে হোক। সেটাকে আমরা ব্যবহার করি। মানে এটাকে ব্যবহারযোগ্য জল। যার মধ্যে এই ব্যবহারযোগ্য জলের মধ্যে আছে ২ রকম। একটা কি? একটা হচ্ছে সারফেস, একটা হচ্ছে সারফেস ওয়াটার। আরেকটা হচ্ছে কি? আরেকটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার। তাই তো? গ্রাউন্ড ওয়াটার। গ্রাউন্ড ওয়াটার। এখন সারফেস যে ওয়াটার যে এটা কোথা থেকে আসে? বাই রেইনফলের মাধ্যমে আসে। রেইনফলের মাধ্যমে যে তোমার হচ্ছে রান অফ হয়, সেই রান অফ এর মাধ্যমে হচ্ছে গিয়ে এই সারফেস এ জল আমরা পেয়ে থাকি। এর পরিমাণ কত? এর পরিমাণ হচ্ছে গিয়ে মানে ১১২২ কিমি কিউর মধ্যে এই পরিমাণ হচ্ছে ৯৬০ কিমি কিউ। কত? ৯৬০ কিমি কিউ। ঠিক আছে? এবং গ্রাউন্ড ওয়াটারে কত আছে? গ্রাউন্ড ওয়াটার হচ্ছে ৪৩২ কিমি কিউ। ঠিক আছে? এটা গেল দুটোই যে ১১২২ যে টোটাল ইউজেবল জল আছে, সেই ইউজেবল জলের মধ্যে ৯৬০ কিমি কিউ হচ্ছে গিয়ে সারফেস ওয়াটার এবং ৪৩২ কিমি কিউ হচ্ছে গিয়ে গ্রাউন্ড ওয়াটার। ঠিক আছে? এখন এই সারফেস ওয়াটার বলতে আমরা কি বুঝি? সারফেস ওয়াটার আমরা বলছি যেগুলো রান অফ এর মাধ্যমে যেগুলো পাই, যেমন নদী, হ্রদ, পুকুর, ক্যানেলের মাধ্যমে যে জলটা আমরা পাই সেটা হচ্ছে গিয়ে আ সারফেস ওয়াটার। আর গ্রাউন্ড ওয়াটার মানে আমরা সবাই জানি যে গ্রাউন্ড ওয়াটার মানে হচ্ছে গিয়ে ভৌমজল, মাটির নিচে যে জল আছে সেই জলটাকে যখন বিভিন্ন প্রসেসের মাধ্যমে উইথড্র করা হয় বা তুলে নিয়ে আসা হয় তখন সেটা হচ্ছে গিয়ে ভৌমজল। তাহলে আমরা ভারতের যে টোটাল ওয়াটার রিসোর্স আছে, ওয়াটার রিসোর্সটাকে মেইনলি ২ টো ভাগে ভাগ করি। একটা হচ্ছে সারফেস ওয়াটার, একটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার। ঠিক আছে? তাহলে আমরা ১ম এই পড়বো হচ্ছে গিয়ে সারফেস ওয়াটার। ঠিক আছে? এবার সারফেস ওয়াটারের মধ্যে যেগুলো ইম্পোর্টেন্ট সেগুলোই আমরা পড়ব। সারফেস ওয়াটার বলতে আমরা কি বুঝলাম? যে সারফেস ওয়াটার হচ্ছে গিয়ে সারফেস ওয়াটার সারফেস ওয়াটার হচ্ছে গিয়ে তোমার কি বললাম? যেগুলো নদী, হ্রদ, পুকুর, ক্যানেলের মাধ্যমে প্রাপ্ত হয়। এখন এই যে সারফেস ওয়াটারের বেশিরভাগটাই আসে কিসের মাধ্যমে? সেটা আসে নদীর মাধ্যমে। তাই তো? সেটা আসে নদীর মাধ্যমে আসে। জলটা সারফেস ওয়াটারের বেশিরভাগটা আসে নদীর মাধ্যমে। এখন তোমাদেরকে যেটা পড়তে হবে এটা তোমাদের সিলেবাসে সেইভাবে নেই। কিন্তু আমি কি বললাম ২-১ টা কোয়েশ্চেন এখান থেকে আসে। ঠিক আছে? ২-১ টা কোয়েশ্চেন এখান থেকে আসে। যেমন বিভিন্ন জলচুক্তিগুলো আছে, বিভিন্ন লিঙ্ক গুলো আছে, সেই লিঙ্ক গুলো নিয়ে কোয়েশ্চেন দেয়। তাহলে সারফেস ওয়াটারের একটা ভাস্ট বিষয় আমরা সেই বিষয়ে যাব না। সারফেস ওয়াটারের যে নদীর মাধ্যমে যে জলটা আমরা পাই, ঠিক আছে? তার ভিত্তিতে আমরা যে ভাগগুলো করব। এবার নদীর সাথে যুক্ত থাকলে আমরা কি পাবো? নদীর সাথে যুক্ত থাকলে আমরা ক্যানেল পাবো। বা হ্রদ পাবো, ঠিক আছে? বা হচ্ছে গিয়ে তোমার বিভিন্ন পুকুর পাবো, ঠিক আছে? এগুলো পাবো। এখন এই যে নদীর মাধ্যমে যে সারফেস যে ওয়াটারটা পাবো সেটাকে আমরা বিভিন্ন রকমভাবে ভাগ করতে পারি। কিরকম? যে আমাদের মেইনলি, ঠিক আছে? মেইনলি আমরা ২ টো ভাগে ভাগ করি। একটা হচ্ছে আ তোমার হচ্ছে হিমালয়ান যে নদীগুলো আছে সেই আ নদী সিস্টেমের অন্তর্ভুক্ত এবং একটা যে পেনিনসুলার নদী সিস্টেম। আমি ভেতরে যাব না যে হিমালয়ান নদী সিস্টেমের মধ্যে কি গুলো আছে। এখানে নদী সিস্টেম মানে শাখা নদী, উপনদী না। এখানে সারফেস যে ওয়াটার এভেইলেবিলিটি আছে সেইটার কথা বলা হচ্ছে। ঠিক আছে? মেইনলি মনে রাখবে হচ্ছে গিয়ে একটা হিমালয়ান থাকবে, একটা হচ্ছে উপদ্বীপীয় থাকবে। তারও আগে মনে রাখবে যে নদীর মাধ্যমে আমরা বিভিন্ন লিঙ্ক উপস্থাপন করার চেষ্টা করি। ঠিক আছে? লিঙ্ক মানে কি? লিঙ্ক মানে হচ্ছে গিয়ে বিভিন্ন নদীকে বিভিন্ন নদীর সাথে যুক্ত করা। ঠিক আছে? তাহলে সারফেস ওয়াটারের আমরা নদীর মাধ্যমে জলগুলো পেয়ে থাকি। এবার শুধু নদী নয়, তার সাথে পুকুর থাকবে, হ্রদ থাকবে, ক্যানেল থাকবে। ঠিক আছে? এইবারে নদীর বিভিন্ন লিঙ্ক আছে তোমাদের যেগুলো গুরুত্বপূর্ণ আমি সেগুলোই বলছি। ঠিক আছে? লিঙ্ক আছে। লিঙ্ক মানে হচ্ছে একটা নদীর সাথে আরেকটা নদীর যখন সংযোগ স্থাপন সেটাকে লিঙ্ক বলা হয়। ঠিক আছে? সেইরকম লিঙ্কের উপস্থাপন করা হয়েছিল একটি সেটা হচ্ছে গঙ্গা কাবেরী লিঙ্ক। কি লিঙ্ক? গঙ্গা কাবেরী লিঙ্ক। তার মানে দেখো, গঙ্গা থেকে কাবেরী যে নদী দক্ষিণ ভারতের যে কাবেরী আছে সেই কাবেরী নদীকে লিঙ্কের মাধ্যমে যুক্ত করা। মানে লিঙ্ক মানে কি? লিঙ্ক মানে হচ্ছে কি ক্যানেল। ঠিক আছে? তাহলে দেখো এটা কিন্তু প্রস্তাবিত। এটা এখনো পর্যন্ত কিন্তু হয়নি। মানে বাস্তবায়িত হয়নি। বিভিন্ন কারণে বাস্তবায়িত হয়নি সেটা আমরা পরে আসছি। এখন এই গঙ্গা কাবেরী লিঙ্কের কথা আমি বললাম এই কারণেই, কারণ এখান থেকে ২-১ টা কোয়েশ্চেন নরমালি দিয়ে দেয়। এখন কি কোয়েশ্চেন দেয়? বলবে যে এই গঙ্গা কাবেরীর লিঙ্ক কোথা থেকে কোথা পর্যন্ত হয়েছে? কোন নদীর উপর দিয়ে বা কোন নদীর মধ্য দিয়ে এই লিঙ্কের কথা বলা হয়েছিল? এটা তো বাস্তবায়িত হয়নি। ঠিক আছে?
এটা একটা প্রস্তাবিত চিন্তাভাবনা ছিল যে গঙ্গা এবং কাবেরীকে যদি যুক্ত করা হয় তাহলে বন্যার সময় গঙ্গা নদীতে বা তার উপনদীগুলো বা শাখা নদীগুলোতে যে জলের পরিমাণ বেড়ে যায় সেটাকে কন্ট্রোল করা যেতে পারে এবং সেই জলকে নিয়ে গিয়ে আমরা ফেলতে পারি কোথায়? সেই জলকে আমরা নিয়ে যেয়ে ফেলতে পারি কাবেরীতে। এবারে কাবেরীতে গেলে তার মাঝখানে যে বিভিন্ন নদীগুলো থাকবে, পেন্নার থাকবে, কৃষ্ণা থাকবে, গোদাবরী থাকবে, সেই নদীগুলোও কিন্তু জল পাবে। তাহলে কি হচ্ছে সারা বছর যে জলের যে ক্রাইসিসটা আমরা এমনিতেই জানি সাউথ ইন্ডিয়া জলের ক্রাইসিসে ভোগে, দক্ষিণ ভারত হচ্ছে গিয়ে জলের ক্রাইসিসে ভোগে। তাহলে এই যে জলের ক্রাইসিসটা, এই জলের ক্রাইসিসটা কিন্তু সহজেই মিটে যাবে। তাহলে দেখো এই যে লিঙ্কটা গঙ্গা এবং কাবেরীর লিঙ্ক, এটা গঙ্গার লিঙ্কটা কোথা থেকে শুরু হওয়ার কথা ছিল? এটা হচ্ছে পাটনা। ঠিক আছে? বিহারের যে পাটনা, সেই পাটনা থেকে একটা তোমার প্রস্তাবিত ক্যানেল করার তোমার হচ্ছে গিয়ে আ প্রস্তাবনা দেওয়া হয়েছিল এবং সেই যে ক্যানেলটা, সেই ক্যানেলটা কোন, কোন নদীকে টাচ করবে সেটা দেখো। তাহলে ১ম এই কি থাকবে? এগুলো লিখার দরকার নেই। গঙ্গা, গঙ্গা থেকে যাবে সোন নদী, মানে দক্ষিণ যাবে টুয়ার্ডস দক্ষিণের দিকে যাবে সোন নদী। তারপরে কি যাবে? নর্মদা নদী। দেন কি আসবে? দেন তাপি আসবে অ্যান্ড দেন গোদাবরী, গোদাবরী, দেন কৃষ্ণা, দেন পেন্নার। এটার সিকোয়েন্সটা আছে আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো। পেন্নার অ্যান্ড কাবেরী। তার মানে এই নদীগুলোকে টাচ করবে এই যে ক্যানেলটা, ক্যানেলটা কোথা থেকে? পাটনা মনে রাখবে। পাটনা থেকে এই ক্যানেল শুরু হবে এবং মানে শুরু হওয়ার কথা ছিল, শুরু হবে নয়। গঙ্গা, সোন, নর্মদা, তাপি, গোদাবরী, কৃষ্ণা, পেন্নার এবং কাবেরী নদী পর্যন্ত প্রসারিত হবে এবং এই যে লিঙ্কটা গঙ্গা থেকে কাবেরীর যে লিঙ্কটা টোটাল লেন্থ কত থাকার কথা ছিল? লেন্থ থাকার কথা ছিল ২৬৪০ কিলোমিটার। কত? ২৬৪০ কিলোমিটার। ব্যাস শুধু এটুকু মনে রাখলেই হবে। ঠিক আছে? গঙ্গা কাবেরীর লিঙ্কের শুধু এটুকু মনে রাখলেই হবে যে এটা পাটনা থেকে শুরু হওয়ার কথা ছিল এবং কোন, কোন নদীগুলোকে টাচ করে যাবে এবং কতটা লেন্থ। ঠিক আছে? ২৬৪০ কিলোমিটার এর লেন্থ ছিল। কিন্তু এটা হয়নি কেন? এই যেটা প্রস্তাবনা দেওয়া হয়েছিল এটা হয়নি কেন? কারণ এই যে ২৬০০ কিলোমিটার একটা লম্বা ক্যানেল তৈরি করা, সেই ক্যানেল তৈরি করাতে একটা ভারী ইঞ্জিনিয়ারিং এর ১ম এই তো খরচা, প্রচুর খরচা। ঠিক আছে? ২ নাম্বার হচ্ছে গিয়ে এবারে সবসময় এমনটা তো নয় যে একটা নদীর সাথে আরেকটা নদী জুড়ে দিলাম। এখন লক গেট চাই। ঠিক আছে? আরো বিভিন্ন ধরনের প্রসাধন চাই, বিভিন্ন টেকনোলজি চাই, অনেক অর্থ চাই। ঠিক আছে? তারপরে একটা হচ্ছে গিয়ে ল্যান্ড ডিসপুট ছিল, কেউ জমি দিতে আগ্রহী ছিল না। ঠিক আছে? এই যে আবার ধরো বিভিন্ন ফিডার ক্যানেল তৈরি করতে আরো অত্যাধিক খরচ এর সম্ভাবনা ছিল। সেই জন্যে কি হয়েছিল? সেই জন্যে এই যে গঙ্গা কাবেরী যে লিঙ্ক, সেই লিঙ্কের যে তোমার হচ্ছে গিয়ে করার কথা ছিল সেটা কিন্তু আম হয়নি। তাহলে আমরা পেলাম ১ম এ একটা লিঙ্ক গঙ্গা কাবেরী লিঙ্ক। সেরকমভাবে আমরা আরেকটি লিঙ্ক পাবো সেটা হচ্ছে গিয়ে এখানে আমি লিখছি। এটা হচ্ছে ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র গঙ্গা লিঙ্ক। তার মানে ব্রহ্মপুত্র এবং গঙ্গা নদীকে যুক্ত করা। ঠিক আছে? ব্রহ্মপুত্র এবং গঙ্গা নদীকে যুক্ত করা। এখন এখানে সেম টু সেম আগের মতোই বললাম যে এখানে কোয়েশ্চেন থাকবে যে কোথা থেকে কোথা পর্যন্ত যুক্ত করার কথা হয়েছিল। ব্রহ্মপুত্র এবং গঙ্গা যে লিঙ্ক সেই ব্রহ্মপুত্র এবং গঙ্গা নদীর লিঙ্কে হচ্ছে গিয়ে আসামের ধুবড়ী থেকে আমরা নাম শুনেছি আসামের। এবার এটা এটা কারণ কি ছিল? না আমরা জানি আসামে প্রচুর পরিমাণ বন্যা হয়। ব্রহ্মপুত্র প্রচুর পরিমাণে পলি বালি নিয়ে আসে। ঠিক আছে? আমরা জানি যে ব্রহ্মপুত্র নদীতে ওখানে বারবেট চ্যানেল বা বেনুনিরূপী নদীবিন্যাস সেখানে আমরা দেখতে পাই এবং সেখানে প্রচুর পরিমাণে জল নিয়ে আসে এবং সেই জল কি হয়েছে? সেই জল আসামে বন্যার সৃষ্টি করে। এখন সেই সময় ভৌগোলিকরা বা সেই সময় যখন এই তোমার প্রস্তাবিত হয়েছিল ধারণাটি তখন বলা হয়েছিল যে এই জলকে কি করা হবে? এই জলকে ভারতে প্রবেশ করানো হবে। তাহলে প্রবেশ করানো কোন দিক দিয়ে হবে? উপর দিক দিয়ে আর যাবে না, হিমালয়ের উপর দিয়ে তো আর যাবে না। একে বলেছিল বাংলাদেশের ভেতর দিয়ে নিয়ে গিয়ে ফারাক্কা, ফারাক্কা পর্যন্ত যে ফারাক্কা ব্যারেজ আছে সেখানে গিয়ে জলটাকে ফেলা হবে। মানে ব্রহ্মপুত্রের জলকে ভাবো আসামের ধুবড়ী থেকে ফারাক্কা পর্যন্ত একটা ফিডার ক্যানেল তৈরি করে তোমার হচ্ছে গিয়ে সেই ব্রহ্মপুত্রের জলকে গঙ্গাতে নিয়ে গিয়ে ফেলা এবং এবারে এটা একটা লিঙ্ক ছিল। যেমন ধরো গঙ্গাতে নিয়ে গিয়ে ফেললাম। এবারে গঙ্গা থেকে সেটা আবার চলে আসতো কাবেরীর দিকে। ঠিক আছে? তাহলে আমরা এখানে বলতে পারি যে এটা কোথায়? না সেটা ছিল আসামের, আসামের, আসামের ধুবড়ী থেকে আসামের ধুবড়ী থেকে পশ্চিমবঙ্গের ফারাক্কা পর্যন্ত, ফারাক্কা। ঠিক আছে? পশ্চিমবঙ্গের ফারাক্কা পর্যন্ত একটা ফিডার ক্যানেল দ্বারা যুক্ত করার কথা ছিল।
মানে বর্তমানে মানে যদি এই যে প্রস্তাবনাটা দেওয়া হয়েছিল, তারপরে কিন্তু এটাও কিন্তু প্রযোজ্য হয়নি। কেন? সেম ব্যাপার। তার মানে ধরো একটা আ প্রতিবেশী যে দেশ বাংলাদেশ, সেও কিন্তু রাজি হয়নি। একটা সময় সাপেক্ষ এবং অত্যাধিক খরচা এবং একটা হেভি ইঞ্জিনিয়ারিং এর ব্যাপার ছিল। উন্নত ইঞ্জিনিয়ারিং লাগবে। সেগুলো এখন তো এভেইলেবল ছিল না সেই মুহূর্তে। সেইজন্যে এই যে এই প্রস্তাবনাটাও কিন্তু সেইভাবে গৃহীত হয়নি। ঠিক আছে? এটা গেল ২ নম্বর। ১ নাম্বার হচ্ছে গঙ্গা কাবেরী লিঙ্ক, ২ নাম্বার হচ্ছে ব্রহ্মপুত্র গঙ্গা লিঙ্ক। এগুলো সবই হচ্ছে গিয়ে সারফেস ওয়াটার যে রিসোর্স সেটার কিন্তু অন্তর্ভুক্ত। সবই সারফেস ওয়াটার রিসোর্স এর অন্তর্ভুক্ত। পরে কি আছে? না, পরে আছে ন্যাশনাল ওয়াটার গ্রিড। যখন দেখলো এই দুটো, ঠিক আছে? এই দুটো গঙ্গা কাবেরী লিঙ্ক বা ব্রহ্মপুত্র গঙ্গা লিঙ্ক প্রযোজ্য হচ্ছে না, তখন তোমার হচ্ছে গিয়ে জলবিজ্ঞানীরা আরো নিরন্তর প্রয়াস করলেন। কি প্রয়াস করলেন? না, বললেন যে জিনিসটাকে আরো সহজ করা যায় কিভাবে? মানে যেখানে ওয়াটার স্কারসিটি রয়েছে বা জলের সমস্যা রয়েছে, সেই সমস্ত জায়গাগুলোতে জল পৌঁছানো যায় কি করে? ৩ নাম্বার ওরা ভাবলেন, যে ৩ নাম্বার এটা ভাবলে কেমন হয় যে যদি আমরা ন্যাশনাল ওয়াটার গ্রিড তৈরি করি, ঠিক আছে? ন্যাশনাল ওয়াটার গ্রিড, ওয়াটার গ্রিড কি তৈরি করি? ন্যাশনাল ওয়াটার গ্রিড। এখন ন্যাশনাল ওয়াটার গ্রিড কি? দেখো, ন্যাশনাল ওয়াটার গ্রিড আর কিছুই না, এটা হচ্ছে গিয়ে ক্যানেলের মাধ্যমে, মানে ছোট ছোট ক্যানেল তৈরি করা। সেই ক্যানেলের মাধ্যমে নদীগুলিকে সংযুক্তিকরণ, মানে একটানা কোনো ক্যানেল করা চলবে না। ঠিক আছে? যে একটা গঙ্গা থেকে কাবেরী পর্যন্ত ক্যানেল করে দিলাম, এমনটা নয়। ছোট ছোট ক্যানেল করলাম। কোনো একটা ক্যানেল গঙ্গা থেকে চলে গেল সোন নদী পর্যন্ত, বা কোনো একটা চলে গেল সোন থেকে নর্মদা পর্যন্ত। এটাকে বলা হচ্ছে যে ছোট ছোট ক্যানেলের মাধ্যমে নদীগুলিকে যখন আমরা যুক্ত করছি বা সংযুক্ত করছি, তখন সেটা হচ্ছে ন্যাশনাল ওয়াটার গ্রিড। ঠিক আছে? এখন এই যে ন্যাশনাল ওয়াটার গ্রিড, মনে রাখবে, এই যে ন্যাশনাল ওয়াটার গ্রিড মানে বিভিন্ন ক্যানেলের মাধ্যমে, ঠিক আছে, যুক্ত করার জন্যে ভারতে গঠন করা হয়েছিল NWDA। এর ফুল ফর্ম কি? অনেক সময় এর ফুল ফর্ম আসে। ঠিক আছে? আচ্ছা, দেখতে পাচ্ছ না বলে একবারেই চিন্তিত হওয়ার কারণ নেই। কারণ যে নোটসটা আমি এখানে লিখছি সেটার পিডিএফ তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা ওখান থেকে বা প্রিন্ট আউট করে নিতে পারো বা লিখে নিতে পারবে। তাহলে NWDA গঠন করা হয় কত? ১৯৮২ সালে। এখন NWD এর ফুল ফর্ম কি? না, ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সি। কি বললাম? ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সি। এই এজেন্সিকে দায়িত্ব দেওয়া হয়, ঠিক আছে, যে তোমরা যত নদী আছে সেই নদীগুলোতে প্রয়োজন অনুসারে ক্যানেল তৈরি করো। তার মানে এমনটা নয় সব নদীতেই ক্যানেল তৈরি করতে হবে। উদ্দেশ্য, অবজেক্টিভ থাকবে যে যেখানে প্রয়োজন আছে সেখানেই তুমি ক্যানেল তৈরি করো। তারা কি করবে? তারা ভেরিফাই করবে, সার্ভে করবে। এই ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট যে এজেন্সি আছে তারা ভেরিফাই করবে, তারা সার্ভে করবে। সার্ভে করার পর তারা ভারত সরকারের কাছে লিখিত দেবে যে এই জায়গাগুলোতে এইভাবে কিন্তু ক্যানেল তৈরি করা যেতে পারে। হয়েছে? তাহলে এই যে ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট যে এজেন্সি, সেই এজেন্সি কি করলো? সেই এজেন্সি দুটো ভাগে ভাগ করলো। আমরা যেরকমভাবে পড়েছি যে হিমালয়ান রিভার সিস্টেম বা পেনিনসুলার রিভার সিস্টেম, যখন আমরা রিভার সিস্টেমে পড়েছি, ঠিক আছে? তাহলে ওনারাও কি করলেন? ওনারা এই যে ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট যে এজেন্সি আছে, সেই এজেন্সি কি করলো? সেই এজেন্সি যে ক্যানেল তৈরি করবে সেটাকে দুটো ভাগে ভাগ করলো। কি? যে হিমালয়ান করলো একটা, কি করলো? হিমালয়ান সংযুক্তিকরণ। আরেকটা কি করলো? আরেকটা হচ্ছে উপদ্বীপীয় ভারতের নদীসমূহের নদীসমূহের সংযুক্তিকরণ। ঠিক আছে? সংযুক্তিকরণ। তার মানে ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট যে এজেন্সি, সেই এজেন্সি ওনারা ঠিক করলেন যে আমরা দুটো ভাগেই এই প্রজেক্টটাকে নেব। একটা কি করব? একটা হচ্ছে হিমালয়ান, মানে আমরা হিমালয়ের যে নদীগুলো যেখান থেকে বেরিয়ে এসছে সেগুলো দেখব, এবং পেনিনসুলার যে নদীগুলো আছে সেই নদীগুলোকে আমরা যেখানে প্রয়োজন সেখানে আমরা ছোট ফিডার ক্যানেল আমরা তৈরি করব। এবং সমগ্র একটা নেটওয়ার্ক তৈরি করব। সেই নেটওয়ার্কের মাধ্যমে আমাদের যত নদী আছে সেই নদীগুলোকে আমরা কানেক্ট করে দেব। ঠিক আছে? এখন বর্তমানে এই প্রসেস কিন্তু এখনো চলছে। এমনটা নয় যে প্রসেস শেষ হয়ে গেছে। তাই জন্য আমরা বিভিন্ন জায়গায় বাঁধ, বিভিন্ন জায়গায় ফিডার ক্যানেল, ঠিক আছে? বিভিন্ন ব্যারেজ, ঠিক আছে? এগুলো বিভিন্ন ভারতের বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাই। তার মানে এই যে ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সি, এ কিন্তু এখনো কাজ চালিয়ে যাচ্ছে। কিছু কিছু জায়গাতে হচ্ছে হয়তো সেই কাজটা আ সেই গতিতে এগোচ্ছে না। কিন্তু কিছু কিছু জায়গায় সেই কাজ চলছে।
ঠিক আছে? এবারে এর ভেতরে আর ঢোকার দরকার নেই যে হিমালয়ান যে নদীগুলো আছে সেগুলোকে কিভাবে সংযুক্তিকরণ করা হয়, ঠিক আছে? বা উপদ্বীপীয় নদীগুলো আছে সেগুলিকে কিভাবে সংযুক্তিকরণ করা হয়। এগুলোর ভেতরে আর যাওয়ার দরকার নেই, কারণ এগুলো তোমাদের আউট অফ সিলেবাস, এগুলো আর আসবে না। ঠিক আছে? এগুলো থেকে নরমালি এখনো পর্যন্ত কোশ্চেন আসেনি আর আসবে না, আর ভেতরে সেইভাবে কিছু নেইও। ঠিক আছে? এই এখন কি থাকবে? এগুলোর ভেতরে কি বলা আছে বলো তো? এগুলোর ভেতরে কিছুই বলা নেই। এগুলোর ভেতরে বলা আছে কোথায় কি ক্যানেল হবে, কতগুলো লিঙ্ক আছে, কোথায়, কোথায় আইডেন্টিফাই করা হয়েছে, এই সমস্ত বিষয় বলা হয়েছে। সেটা হিমালয়ান যে সিস্টেম আছে সেই হিমালয়ান সিস্টেমেও কথা বলা আছে। আবার যে পেনিনসুলার যে রিভার সিস্টেম আছে সেই পেনিনসুলার রিভার সিস্টেমের যে কম্পোনেন্ট আছে সেখানেও ওই সমস্ত বিষয়গুলোর কথা কিন্তু বলা রয়েছে। তাহলে এই পর্যন্ত যেটা আমরা এখনো পর্যন্ত পড়লাম সেটা হচ্ছে গিয়ে সারফেস ওয়াটার রিসোর্স। যে সারফেস ওয়াটার রিসোর্সটা আমাদের আসছে কিভাবে এবং সেটাকে আমরা অবজেক্টিফাই করে কি করে কাজে লাগাবো, সেটা হচ্ছে গিয়ে তোমার সারফেস ওয়াটার। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে আমাদের ভৌম জল। ঠিক আছে? ভৌম জল হচ্ছে কি গ্রাউন্ড ওয়াটার। তাহলে এর পরের পয়েন্ট আছে গ্রাউন্ড ওয়াটার। এই গ্রাউন্ড ওয়াটার শেষ হলে আমরা বিভিন্ন ধরনের তোমার হচ্ছে গিয়ে যে চুক্তিগুলো আছে সেই চুক্তিগুলো পড়বো, এবং তার সাথে যে হচ্ছে গিয়ে তোমার আহ, উম, আচ্ছা, মাইক যদি অন থাকে তাহলে অফ করে দেবে, ঠিক? কে? সীমন্ত নাকি মাইকটা অফ করবে? হ্যাঁ, সীমন্ত মাইকটা অফ করো। হুম। তাহলে দেখো, গ্রাউন্ড ওয়াটার, গ্রাউন্ড ওয়াটার যে আছে সেই গ্রাউন্ড ওয়াটারও তো একটা বড় রিসোর্স। সেই জলকে আমরা নর্মালি সব থেকে বেশি ব্যবহার করি, গ্রাউন্ড ওয়াটারকে। এখন এই গ্রাউন্ড ওয়াটার নিয়ে প্রথম বিজ্ঞানসম্মতভাবে মানে সায়েন্টিফিক ওয়েতে প্রথম রিসার্চ শুরু হয়েছিল 1979-এ। ঠিক আছে? তাহলে ভারতে প্রথম ভৌম জলের বিজ্ঞানসম্মত গবেষণা, এটা তোমাদের পরীক্ষাতে আসতেই পারে, কত সালে শুরু হয়েছিল? 1979-এ। কে শুরু করেছিল গবেষণাটা? গবেষণাটা শুরু করেছিল গ্রাউন্ড ওয়াটার ওভার এক্সপ্লয়টেশন কমিটি। ঠিক আছে? গ্রাউন্ড ওয়াটার ওভার এক্সপ্লয়টেশন কমিটি, যেটা আহ, ওই যে সংস্থাটা, সেই সংস্থাটা, এবং তাকে দায়িত্ব কে দিয়েছিল? না, এআরডিসি দিয়েছিল। এআরডিসি মানে কি? এগ্রিকালচার রিফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন। ঠিক আছে? তাহলে আহ, আমি এখানে লিখে দিচ্ছি, দেখো গ্রাউন্ড ওয়াটার, এটা যদিও দেখা যাচ্ছে না, গ্রাউন্ড ওয়াটার একটু চেক করে নিয়ে, যদি ওয়াইফাই এসে দাঁড়াও। আসেনি না? না, না, এখনো আসেনি। ঠিক আছে। তাহলে দেখো, গ্রাউন্ড ওয়াটার কি বলেছি? গ্রাউন্ড ওয়াটার হচ্ছে কি তোমার ওভার এক্সপ্লয়টেশন, এক্সপ্লয়টেশন যে কমিটি, এই কমিটি প্রথম, এই কমিটিকে কে দায়িত্ব দিয়েছিল? এই কমিটি প্রথম 1979-এ প্রথম গ্রাউন্ড ওয়াটার নিয়ে সায়েন্টিফিক ওয়েতে রিসার্চ শুরু করেছিল। এবং এটাকে দায়িত্ব কি দিয়েছিল? এই কমিটিটা কে গঠন করেছিল? না, কমিটিটা গঠন করেছিল হচ্ছে কি তোমার এআরডিসি। এখন এআরডিসির ফুল ফর্ম কি? এ ফর এগ্রিকালচার, আর ফর হচ্ছে রিফাইন্যান্স, তোমার হচ্ছে গিয়ে ডি ফর ডেভেলপমেন্ট, আর হচ্ছে গিয়ে সি ফর কর্পোরেশন। এবং ডেভেলপমেন্টের আগে অ্যান্ড বসবে। তাহলে যদি আমরা ফুল ফর্ম ধরি, এগ্রিকালচার রিফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন। এরা দায়িত্ব দিয়েছিল কাকে? গ্রাউন্ড ওয়াটার ওভার এক্সপ্লয়টেশন যে কমিটি, সেই কমিটিকে দায়িত্ব দিয়েছিল যে তোমরা একটা, যে জল যে কমে যাচ্ছে, গ্রাউন্ড ওয়াটার যে শর্টেজ হচ্ছে, ঠিক আছে, সেটা নিয়ে তোমরা আইডেন্টিফাই করো এবং সেটা আমাদেরকে জানাও। ঠিক আছে? তো এই গেল। এরপরে আর তোমাদেরকে এখানে কিছু পড়তে হবে না, ইম্পর্টেন্ট ছিল গ্রাউন্ড ওয়াটারের এটাই। এখন পরবর্তীতে বিভিন্ন নিয়ে নিরন্তর গবেষণা হয়েছে গ্রাউন্ড ওয়াটার নিয়ে, বিভিন্ন পেপারে সেগুলো বেরিয়েছে যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন যে ওয়াটার যে শর্টেজ হচ্ছে, কেন শর্টেজ হচ্ছে, তার উপায় কি আছে। বিভিন্ন সময় যেমন দক্ষিণ ভারত দেখবে, আমি নদী পড়ানোর সময় বলেছিলাম যে দক্ষিণ ভারত দেখবে অলওয়েজ হচ্ছে কি গ্রাউন্ড ওয়াটার শর্টেজ ভোগে। যদি তোমরা ব্যাঙ্গালোর যাও, বা কেউ যদি ডাক্তার দেখাতে চেন্নাই এই সমস্ত জায়গাগুলোতে যায়, বা হচ্ছে গিয়ে তোমার ব্যাঙ্গালোর বা অন্ধ্রপ্রদেশের কোনো জায়গাতে যায়, বা তোমার হচ্ছে এই সমস্ত জায়গাতে জায়গাতে গেলে বুঝতে পারবে যে সেখানে জলের ক্রাইসিস কিন্তু প্রচুর মাত্রায় রয়েছে। কেন? কারণ সেই যে অঞ্চলগুলো আমরা জানি, সেই অঞ্চলগুলো কঠিন শিলা দ্বারা গঠিত। তার তার ফলে কি হয়েছে? তার ফলে ইনফিল্ট্রেশন বা পারমিয়েবল রক সেখানে নেই। যেটুকু বৃষ্টিপাত হয় সেই বৃষ্টির জলটা রান অফ হয়ে নদীতে গিয়ে মিশে যায়, মানে অপচয় হয় জলের। অপচয় হচ্ছে না তো, জলটা গিয়ে সমুদ্রে গিয়ে পড়ছে, সেটা অন্য কাজে লাগছে। কিন্তু গ্রাউন্ড ওয়াটার চার্জ হচ্ছে না। না হওয়ার ফলে প্রয়োজনীয় যে জল, সেই জলকে আমরা নিয়ে আসতে পারছি না। ঠিক আছে?
তাই জন্যে হচ্ছে গিয়ে সেখানে কি করেছে দেখবে দক্ষিণ ভারতে রেন ওয়াটার হারভেস্টিং সবথেকে বেশি হয়। ঠিক আছে? রেন ওয়াটার হারভেস্টিং বেশি হয় সেগুলোকে রিচার্জ করা হয়। ঠিক আছে? এবার রিচার্জের বিভিন্ন প্রসেস আছে আমরা সেগুলো পরে আসছি। আরবান প্রসেস আছে, রুরাল প্রসেস আছে সেগুলো আমরা পরে আসছি। ঠিক আছে? এখানে শুধু জেনে রাখবে যে এই যে তোমার হচ্ছে গিয়ে যে কমিটি সেই কমিটি এর আন্ডারে থেকে তোমার হচ্ছে গিয়ে এই কাজটি করেছিল। এখন এখানে আরো একটি গুরুত্বপূর্ণ জিনিস আমরা জানি যে আরএল সিং এর নাম তোমরা সবাই শুনেছ। রবিলোচন সিং উনার নাম আ সবাই শুনেছেন। উনি একজন বিখ্যাত ভূগোলবিদ ছিলেন। উনি ভারতের যে তোমার হচ্ছে গিয়ে গ্রাউন্ড ওয়াটার জোন, সেই গ্রাউন্ড ওয়াটার বা অঞ্চলে তিনি শ্রেণীবিভাগ করেছিলেন। তাহলে আরএল সিং মনে রাখবে, এটা আরএল সিং গ্রাউন্ড ওয়াটার যে জোন রয়েছে, ভারতের যে গ্রাউন্ড ওয়াটার জোন রয়েছে, উনি সমগ্র ভারতকে ৮টি গ্রাউন্ড ওয়াটার জোনে ভাগ করেছিলেন। কটি? ৮টি গ্রাউন্ড ওয়াটার জোনে ভাগ করেছিলেন। এখন সেই ৮টি ভাগ কি, কি? ৮টি ভাগ আমি পরপর বলছি, আমি আর লিখছি না কারণ লিখাটা অস্পষ্ট আছে। তোমরা বুঝতে পারবে না। তোমাদেরও হয়তো বিরক্ত লাগতে পারে যে স্যার কিছু দেখতে পাচ্ছি না। আমি তাই এবার মুখে বলে দিচ্ছি। আরএল সিং ৮টি গ্রাউন্ড ওয়াটার জোনে ভাগ করেছিলেন। সেই ৮টি জোন কি, কি? একটা প্রি-ক্যাম্ব্রিয়ান ক্রিস্টালাইন প্রভিন্স, প্রভিন্স মানে অঞ্চল, ঠিক আছে? প্রভিন্স। প্রি-ক্যাম্ব্রিয়ান সেডিমেন্টারি প্রভিন্স, তারপর হচ্ছে গোন্ডওয়ানা সেডিমেন্টারি প্রভিন্স, ডেকানট্রা প্রভিন্স, কাইনোজয়িক বা সেনোজয়িক সেডিমেন্টারি প্রভিন্স, সেনোজয়িক ফল্ট বেসিন। এগুলো যেগুলো নামগুলো বলছি না, সেইগুলো হচ্ছে গিয়ে তোমার গ্রাউন্ড ওয়াটার জোন আরকি। অ্যাভেলেবিলিটির উপর তিনি ভাগ করেছিলেন। অ্যান্ড হচ্ছে গিয়ে ৭ নাম্বার হচ্ছে গিয়ে গঙ্গা, ব্রহ্মপুত্র অ্যালুভিয়াল প্রভিন্স অ্যান্ড হিমালয়ান প্রভিন্স। বিভিন্ন প্রভিন্সে আরএল সিং, তাহলে তোমাদের কোশ্চেন আসতেই পারে এখানে যে আরএল সিং ভারতকে কটি গ্রাউন্ড ওয়াটার প্রভিন্সে ভাগ করেছেন? ৪টি, ৫টি, ৬টি, ৭টি, ৮টি। তাহলে খুব ভালো কোশ্চেন ৮টি। এবার তোমাদেরকে বলি এর ভেতর থেকে কিন্তু কোশ্চেন আসবে না। এর ভেতর থেকে যেগুলো যদি চলে যাও সেগুলো হচ্ছে গিয়ে জিওলজি চলে যাবে। ঠিক আছে? বা হাইড্রোলজি তোমাদের সেইভাবে কিন্তু সিলেবাসে নেই। ঠিক আছে? তাহলে মনে রাখবে আরএল সিং ৮টি গ্রাউন্ড ওয়াটার যে প্রভিন্স আছে বা জোন আছে সেই প্রভিন্সে ভাগ করেছিলেন। কটি ভাগে ভাগ করেছিলেন? ৮টি গ্রাউন্ড ওয়াটার প্রভিন্সে ভাগ করেছিলেন। ঠিক আছে? এইবারে আমরা চলে আসবো। আর আমি যাচ্ছি না এখানে পরপরগুলো যেগুলো আছে না সেগুলো আমরা আর করছি না। এবার আমরা আসবো ইন্টারন্যাশনাল যে তোমার হচ্ছে গিয়ে বা সরি ইন্টারন্যাশনাল আসবো না। এখন আসছি আমরা গিয়ে যে তোমার যে যে ডিসপুট গুলো আছে, যে জলবিবাদগুলো যেগুলো আছে, ইন্টারস্টেট ওয়াটার যে ডিসপুট গুলো আছে সেগুলো। কারণ এগুলো পরীক্ষাতে কোশ্চেন দেয়। এখান থেকে কিরকম করে কোশ্চেন দেয় পরীক্ষাতে? এখান থেকে দেবে কাবেরী নদীর জলবন্টন। কোন, কোন জলবন্টনের যে ডিসপুট আছে, ঠিক আছে? সেই ডিসপুট কোন, কোন রাজ্যের মধ্যে আছে। তো প্রত্যেকটা নদীর ডিসপুট আছে, সিন্ধু আছে, প্রত্যেকটা নদীর আছে কিন্তু যেগুলো ইন্টারন্যাশনাল বাউন্ডারি দিয়ে গেছে বা যেগুলো বিভিন্ন স্টেটের মধ্য দিয়ে গেছে, বেশিরভাগ নদীরই কিন্তু ওয়াটার ডিসপুট রয়েছে। তো মনে রাখবে বেশি পড়ার দরকার নেই। দক্ষিণ ভারতের যে নদীগুলো আছে সেগুলোতে ডিসপুট বেশি আছে। যেমন ধরো কাবেরী নদী। কাবেরী নদীর মধ্যে হচ্ছে গিয়ে তামিলনাড়ু ও কেরালা বা কর্ণাটকের মধ্যে তুমুল ঝগড়া হয় কিন্তু। একটা বিশাল বড় একটা পলিটিক্স চলে ওখানে কাবেরী নদীর জলবন্টন নিয়ে। ঠিক আছে? এ জল ছাড়বে না, ও জল দেবে না, বর্ষার সময় বেশি জল ছেড়ে দেবে। ঠিক আছে? এই নিয়ে প্রচুর কিন্তু ওদের একটা ঝামেলা রয়েছে। তামিলনাড়ুর সাথে কর্ণাটক, কেরালা। ঠিক আছে? সেরকমভাবে কৃষ্ণা আছে, তুঙ্গাভদ্র, গোদাবরী আছে। সুতরাং দক্ষিণ ভারতের যে নদীগুলো আমরা জানি দক্ষিণ ভারতের জলের ক্রাইসিসে ভুগে গ্রীষ্মকালে। সুতরাং সেই সময় যে জল কতটা কি ছাড়া হবে, কতটা কি দেওয়া হবে, সেই যে বাঁধগুলো দেওয়া আছে সেগুলো তো বিভিন্ন রাজ্যে আছে। এমনটা নয় যে একটা বাঁধ অ্যা সব বাঁধগুলো একটা রাজ্যেই আছে। সরি একটা রাজ্যেই আছে। হ্যাঁ, বিভিন্ন রাজ্যে বিভিন্ন বাঁধ আছে। সেই বাঁধগুলো থেকে কতটা জল আটকে রাখবে, কতটা জল ছাড়বে সেগুলো তাদের উপর ডিপেন্ড করে। এখন ধরো তামিলনাড়ুর জল দরকার হয়েছে এত, তোমার কর্ণাটক বা কেরালা ছেড়েছে এত, কম ছেড়েছে। তাহলে কি করে হবে? তখন তামিলনাড়ু সরকার চাপ দেবে। ঠিক আছে? এই ব্যাপারগুলো। তাহলে বিভিন্ন যে জলবন্টন আছে ইন্টারস্টেট যে রিভার ওয়াটার ডিসপুট আছে সেগুলো বিশেষ করে যেমন ধরো তোমার হচ্ছে গিয়ে কাবেরী। কাবেরী কার মধ্যে আছে? মনে রাখবে কাবেরী আছে তামিলনাড়ু, তামিলনাড়ু আছে, তারপরে কর্ণাটক, কেরালা। এগুলো আমি এক লাইন করে লিখে দিচ্ছি। কেরালা। এটা কাবেরী নদীর জলবন্টন। কৃষ্ণা নদী যদি আমরা দেখি, কৃষ্ণা নদীর যে ওয়াটার ডিসপুট কার মধ্যে আছে? কৃষ্ণা নদীর ওয়াটার ডিসপুট আছে মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ। মহারাষ্ট্র, কর্ণাটক, মানে এ বলবে আমাকে বেশি জল দাও, ও বলছে আমি জল দেব না। এই সমস্ত বিষয়গুলো নিয়ে। অন্ধ্রপ্রদেশ, কৃষ্ণা নদী। এটা কৃষ্ণা নদী গেল। তুঙ্গভদ্রা নদী কার মধ্যে আছে?
তুঙ্গ, ভদ্রা এগুলো কিন্তু পরীক্ষাতে আসে, বারবার বলছি এগুলো কিন্তু বারবার পড়বে। ঠিক আছে? এগুলো পড়বে। নোটস যখন আমি পাঠিয়ে দেবো পিডিএফটা, ওগুলো নোটস করে নেবে বা প্রিন্ট আউট করে নেবে। ওগুলো পড়বে বা লিখে নেবে। ঠিক আছে? এগুলো তো হাতে লেখা নোটস আছে। তাহলে তুঙ্গভদ্রা কার মধ্যে পড়বে? না, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক। অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক। এখানে লেখাটা হেজিয়ে আছে তো আমি বলে দিচ্ছি, তোমরা শুনে নাও। কর্ণাটক। গোদাবরী, যেরকম কাবেরী আছে সেরকম গোদাবরী। গোদাবরীও কিন্তু হচ্ছে গিয়ে তোমার, গোদাবরীতে নরমালি সারা বছরই জল থাকে। ঠিক আছে? জলের উৎস হচ্ছে গিয়ে বৃষ্টি এবং বিভিন্ন যে ড্যামগুলো আছে সেই ড্যামগুলো। এখন এই যে গোদাবরী যে তোমার হচ্ছে গিয়ে জলের ডিসপুট অনেকগুলি স্টেটের মধ্যে কিন্তু আছে। কি, কি আছে? না, মনে রাখবে অন্ধ্রপ্রদেশ আছে। আমি শর্টে এপি লিখলাম। এপি মানে অরুণাচল প্রদেশ আবার ভেবো না। এপি মানে হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তারপরে মধ্যপ্রদেশ আছে। মধ্যপ্রদেশের কিছুটা অংশও কিন্তু গোদাবরীর মধ্যে ঢুকে থাকবে। তারপরে ছত্তিশগড় আছে। শাখা নদী, প্রশাখা নদী আরকি। ছত্তিশগড় থাকবে। তারপরে উড়িষ্যা থাকবে। তারপরে হচ্ছে কর্ণাটক থাকবে। এই সমস্ত রাজ্যগুলির মধ্যে কিন্তু ওয়াটার ডিসপুট কিন্তু রয়েছে। আর এখানে মনে রাখবে আমাদের উত্তর-পূর্ব দিকে বরাক নদী আছে। কি নদী আছে? বরাক নদী। বরাক নদী। বরাক নদী কার মধ্যে আছে? আসাম এবং মণিপুর। আসাম ও মণিপুর। এই দুটো রাজ্যের মধ্যে ওয়াটার যে ডিসপুট বরাক নদীকে নিয়ে আসাম এবং মণিপুর এদের মধ্যে রয়েছে। এগুলো গেল বিভিন্ন ইন্টারস্টেট রিভার ওয়াটার ডিসপুট। দেখো উত্তর ভারতের যে নদীগুলো নিয়ে কিন্তু সেইভাবে ডিসপুট নেই। কারণ কেন বলো তো? কারণ জলের যোগানটা সারা বছরই আছে। ওই জন্যে সেইভাবে উত্তর ভারতের নদীগুলোতে সেইভাবে তোমার ইন্টার ওয়াটার ডিসপুট কিন্তু নেই। ঠিক আছে? এগুলো গেল বিভিন্ন ইন্টার ওয়াটার ডিসপুট। এইবার আমরা আসবো যে বিভিন্ন জলচুক্তি। জলচুক্তিগুলো আছে না, যেমন সিন্ধু জলচুক্তি, গঙ্গা জলচুক্তি, মহাকালী জলচুক্তি, এগুলো দেখো। এখন সিন্ধু জলচুক্তি মনে রাখবে প্রথমে আছে ইন্টারন্যাশনাল কোঅপারেশন। ঠিক আছে? এটা কি? না, প্রথমেই সিন্ধু জলচুক্তি। আমরা যদি বলি প্রথমেই থাকবে সিন্ধু জলচুক্তি বা ইন্দাস ট্রিটি, সিন্ধু জলচুক্তি। অনেক ব্যাপার আছে এগুলো, বুঝতে পারছো তো? ইন্টারন্যাশনাল ব্যাপার তো। এখন সিন্ধু জলচুক্তি কি? মনে রাখবে সিন্ধু জলচুক্তি 1960 সালে 19শে সেপ্টেম্বর 19শে সেপ্টেম্বর এটা পরীক্ষাতে আসে। সেপ্টেম্বর 1960 সালে এটা স্বাক্ষর করা হয়। কার মধ্যে? কার মধ্যে করা হয়? ভারত এবং পাকিস্তানের মধ্যে। সিন্ধু নদী কোথায় গেছে? পাকিস্তানে গেছে। তাহলে প্রথম কি? না, মনে রাখবে 1960 সালে এটা করা হয়। এবং তার সাথে মনে রাখবে এটা ভারত এবং ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। তাহলে ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তানের মধ্যে এটা স্বাক্ষরিত হয়। এখন এই চুক্তিতে কি বলা হয়েছিল? সিন্ধু জলচুক্তিতে কি বলা হয়েছিল? সিন্ধু জলচুক্তিতে এখানে বলা হয়েছে যে ভারতের যে শতুদ্র বিপাশা মানে সতলুজ, বিয়াস আর হচ্ছে ইরাবতী। ঠিক আছে? ইরাবতী মানে ইংরেজি হচ্ছে গিয়ে ওকে ইরাবতীতে বলা হয় রবি। রবি মানে হচ্ছে ইরাবতী। এই ৩ টে নদীর জল ভারত ব্যবহার করতে পারে এককভাবে। কোনো ব্যাপার নেই যে ওটা কতটা ছাড়বে, কতটা দেবে। মানে এই সতলুজ, বিয়াস আর হচ্ছে রবি। এই ৩ টে রবির উপর এই ৩ টে নদীর উপর ভারতের একচেটিয়া অধিকার রয়েছে। কোন, কোন ৩ টে নদী বললাম? তাহলে শতদ্রু বললাম, শতদ্রু। আর কি বললাম? আর বললাম বিপাশা। আর কি বললাম? আর বললাম ইরাবতী বা রবি এটাকে বলা হয়। ইরাবতী। ঠিক আছে? এই ৩ টে নদীর জল ভারত কিন্তু একচেটিয়াভাবে ব্যবহার করতে পারে। ঠিক আছে? কোনো ইয়ে নেই। একচেটিয়া সে যতটা ইচ্ছে নিতে পারে। কিন্তু যদি আবার আমরা দেখি চেনাব মানে চন্দ্রভাগা, চেনাব, ঝিলাম এবং সিন্ধু মানে ইন্দাস, এই যে ৩ টে নদী আছে, এই ৩ টে নদীর জলের যে তোমার হচ্ছে গিয়ে অধিকার, সেটা পাকিস্তানের অগ্রাধিকার রয়েছে। মানে ভাগ করে দিয়েছে, আর কিছু নেই। ৩ টে ভাগ করে দিয়েছে। শতদ্রু, বিপাশা, ইরাবতী আর চেনাব, ঝিলাম, সিন্ধু। এটার উপর ভারত তোমার পাকিস্তানের কিন্তু অগ্রাধিকার রয়েছে। পাকিস্তানের অগ্রাধিকার রয়েছে। অগ্রাধিকার রয়েছে। এটা লিখছি না? অগ্রাধিকার রয়েছে। তাহলে পরীক্ষাতে কোশ্চেন আসবে কোন ৩ টে নদীর উপর ভারতের যে সিন্ধু জলচুক্তি অনুযায়ী কোন ৩ টে নদীর উপর একচেটিয়া ভারতের অধিকার রয়েছে? তাহলে কি বলবে? শতদ্রু, বিপাশা এবং ইরাবতী, এই ৩ টে নদীর উপর তোমার হচ্ছে কি ভারতের একচেটিয়া অধিকার রয়েছে। আর কোনটার উপর একচেটিয়া অধিকার নেই? না, চন্দ্রভাগা, ঝিলাম এবং সিন্ধু, এই ৩ টের উপর কিন্তু একচেটিয়া অধিকার নেই। এবার টোটাল যদি আমরা পার্সেন্টেজ দেখি, ঠিক আছে? টোটাল যদি আমরা পার্সেন্টেজ দেখি, মানে ইন্দাস যে রিভার সিস্টেম আছে, মানে সিন্ধু যে নদীতন্ত্র আছে বা সিন্ধু নদী ব্যবস্থা আছে, সেই সিন্ধু নদী ব্যবস্থার
ঠিক আছে? সেই সিন্ধু নদী ব্যবস্থার টোটাল 20% জল, টোটাল 20% জল ভারত ব্যবহার করতে পারবে। জল চুক্তিতে কি বলা হয়েছে? ভারত ব্যবহার করতে পারবে। টোটাল যদি পার্সেন্টেজ আমরা করি, ইন্দাস যে রিভার সিস্টেম আছে সেই রিভার সিস্টেমের 20% ওয়াটার কে ব্যবহার করতে পারবে? ভারত ব্যবহার করতে পারবে। এটা মনে, তাহলে এখানে কোন কোন জিনিসগুলো মনে রাখবে? কোন সালে স্বাক্ষরিত হয়েছিল, কোন কোন নদীর উপর একচেটিয়া অধিকার আছে, কোন কোন নদীর উপর একচেটিয়া অধিকার নেই, আর কত শতাংশ জল ভারত ব্যবহার করতে পারবে। এছাড়া অনেক বেশি, এটা এটা তো প্রচুর একটা বড় বিষয়। ঠিক আছে, এটা নিয়ে আরো বেশি অনেক তথ্য আছে, কিন্তু ওইগুলো অত তথ্যতে আমি বারবার বলছি, অত তথ্যতে যাওয়ার দরকার নেই, তোমাদের এটুকু পড়লেই হবে। ঠিক আছে, এটা এটাই হচ্ছে এনাফ। সুতরাং এটা হলো গেল সিন্ধু জল চুক্তি বা ইন্দাস ওয়াটার ট্রিটিও বলা হয়। এরপর আছে গঙ্গা জল চুক্তি। দেখো গঙ্গা জল চুক্তি কার মধ্যে তাহলে হবে? গঙ্গা হচ্ছে বাংলাদেশ আর হচ্ছে গিয়ে ভারতের মধ্যে। বেশিরভাগ দেখবে তোমার হচ্ছে ফারাক্কা যে ব্যারেজ তৈরি করা হয়েছে, ঠিক আছে, ফারাক্কা ব্যারেজের ফারাক্কা থেকে ফারাক্কার যে ব্যারেজ তারপর থেকেই ওই নদী চলে যায় বাংলাদেশের দিকে। তাহলে গঙ্গা যে জল চুক্তি আছে, গঙ্গা গঙ্গা জল চুক্তি, ঠিক আছে, এখানে দেখো কিছু পয়েন্ট আমরা পাবো, কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট আমরা পাবো। তাহলে এটা লিখতে হচ্ছে না যে গঙ্গা জল চুক্তি কার মধ্যে আছে? ভারত এবং বাংলাদেশের মধ্যে। দেখো এই যে জল যে কতটা কি বাংলাদেশ পাবে বা কতটা কি ভারত পাবে, এটার জন্যে জেআরসি, জেআরসি এর ফুল ফর্ম কি? জেআরসির ফুল ফর্ম হচ্ছে কি জয়েন্ট রিভার কমিশন, যেটা 1972 সালে। তার মানে বাংলাদেশের কিছু পণ্ডিত লোক এবং ভারতের কিছু পণ্ডিত লোক এই জেআরসি গঠন করেন, কি জয়েন্ট রিভার কমিশন গঠন করেন। এবং এই জেআরসি 1972 সালে গঠন করা হয়, এবং 1972 সাল থেকে দীর্ঘ গবেষণার পর, মনে রাখো কি বলছি, জেআরসি গঠন করা হয়। জেআরসিতে কে থাকবে? বাংলাদেশেরও থাকবে, ভারতেরও থাকবে। এই জেআরসি 1972 সালে 71-এ বাংলাদেশ স্বাধীন হয়, তারপরে এটা গঠন করা হয় 72-এ। ঠিক আছে, তাহলে 72 সালে কি করা হয়? 72 সালে জেআরসি গঠন করা হয়, এবং এই জেআরসি কি করে? এই জেআরসি নিরন্তর গবেষণা করে যে কতটা কি জল লাগবে, ভারতের কতটা কি জল লাগবে। ঠিক আছে, যেহেতু বেশিরভাগ যে নদীটা সেটা গঙ্গা নদী ভারতের উপর দিয়েই গেছে। ঠিক আছে, এবং এই জেআরসি 12ই ডিসেম্বর কত সাল? 12ই ডিসেম্বর, 12ই ডিসেম্বর কত সাল? 1996, 1996 সাল। 12ই ডিসেম্বর 1996 সালে একটি চুক্তি স্বাক্ষরিত করে। ঠিক আছে, ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তি হচ্ছে গিয়ে তো গঙ্গা জল চুক্তি নামে পরিচিত। ঠিক আছে, এখানে আর কতটা কি জল দরকার এখানে বলা হয়েছে। এখানে ভারত সবসময়, আমি বলছি এখানে ভারত সবসময় জলের কার্পণ্য করে। যেহেতু তোমার ফারাক্কা ব্যারেজ নির্মাণ করার প্রধান উদ্দেশ্য হলো যে হুগলি নদী আছে বা ভাগীরথী নদী আছে তার নাব্যতা বজায় রাখা। তাই তুমি যদি গ্রীষ্মকালে যাও দেখবে বেশিরভাগ যে জলটা, সেই জলটা বেশিরভাগ ভারতের দিকে মানে পশ্চিমবঙ্গের দিকে ছাড়া হচ্ছে। আবার যদি এখন যদি বর্ষাকালে তুমি যদি যাও ফারাক্কা ব্যারেজ, তাহলে দেখবে গিয়ে বেশিরভাগ জলটা ছাড়া হচ্ছে গঙ্গা নদী, এই তোমার হচ্ছে কি যে মেন স্ট্রিম আছে সেই মেন স্ট্রিমের দিকে, মানে বাংলাদেশের দিকে। মানে ভারত বিশাল এখানে চালাকি করেছে। বর্ষা শুষ্ক ঋতুতে কি করছে? যেহেতু হুগলি নদীতে জল কমে আছে, তাহলে জল ছাড়া এদিকে সব ফিডার ক্যানেল বানিয়ে রেখেছে। ঠিক আছে, আবার বর্ষাকালে কি করছে? বর্ষাকালে এদিকে লক গেট বন্ধ করে দিচ্ছে, লক গেট কম ছাড়ছে, বেশিরভাগ যোগ বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। ঠিক আছে, এটা একটা কিন্তু বিশাল একটা জিও পলিটিক্স ব্যাপার আছে। ঠিক আছে, ওই জন্য দেখবে তোমার একবার শেখ হাসিনা যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এসে কমেন্ট করেছিলেন যে ইলিশ খেতে গেলে তো জলটাও ছাড়তে হবে না, ইলিশ খেতে গেলে তো জল ছাড়তে হবে। তার মানে ভারতও চালাই করে, এখানে জল ছাড়ে না। এগুলো জিও পলিটিক্সের ব্যাপার। ঠিক আছে, যাই হোক সেই ব্যাপারে আর যাচ্ছি না। এখানে কতটা কি জলের কতটা কি ছাড়া দরকার এগুলো আর না পড়লেও হবে। ঠিক আছে, এটা গেল গঙ্গা জল চুক্তি। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট জল চুক্তি আছে, সেটা হচ্ছে কি তোমার মহাকালী চুক্তি। মনে রাখবে এটা, মহাকালী চুক্তি কি আছে? মহাকালী। তাহলে তিনটে প্রধান আমরা পেলাম, কি কি পেলাম? একটা সিন্ধু, একটা গঙ্গা, আর একটা হচ্ছে মহাকালী জল চুক্তি। এই মহাকালী জল চুক্তি কার মধ্যে? তা মনে রাখবে এটা হচ্ছে কি নেপালের যে মহাকালী, সবই ভারতের সাথে হবে। ঠিক আছে, সবই ভারতের সাথে হবে। হ্যাঁ, তো যেটা হচ্ছে কি মহাকালী বা সারদা নদী, কোন নদীর উপর? যদি কোশ্চেনে আসে যে মহাকালী জল চুক্তি কোন নদীর উপর হয়েছে, মনে রাখবে এটা সারদা নদী বা সারদা নদী বলা হয়, সারদা নদী, বা এটাকে বলা হয় মহাকালী, মহাকালী নদী। কোথায় আছে? নেপালে। ঠিক আছে, এটা কার মধ্যে হয়?
ভারত এবং নেপাল, শুধু এটুকু মনে রাখলে ভারত ও নেপালের মধ্যে, নেপাল এর মধ্যে স্বাক্ষরিত হয়েছে। ঠিক আছে? স্বাক্ষরিত হয়েছে। ব্যাস এটুকু পড়লেই হবে। আর মহাকালী চুক্তি কত সালে হয় সেটা একটু দেখে নেবে। এটা হচ্ছে কিন্তু মনে রাখবে এটা ১৯৯৬ সালে হয়েছিল এবং ইফেক্ট হয়েছিল 1997 এ। তার মানে জলচুক্তি তোমার হচ্ছে কি ১৯৯৬ সালে স্বাক্ষর হয়েছিল এবং সেটা কার্যকরী হয় বা প্রযোজ্য হয় কত সালে? ১৯৯৭ সাল থেকে এই চুক্তি প্রযোজ্য হয়। আরো আছে, আরো চুক্তি আছে, ওগুলো আর পড়ার দরকার নেই। ঠিক আছে? যতগুলো নদী আমাদের ইন্ডিয়ার সাথে পাকিস্তান বা নেপাল বা ধরো মায়ানমারের দিকে যে সমস্ত নদী গেছে বা বাংলাদেশের দিকে যে নদীগুলো গেছে সেগুলো নিয়েও তোমার বিভিন্ন চুক্তি আছে। তো সেগুলো অত ইম্পোর্টেন্ট নয়, সেগুলো পরীক্ষাতে আসে না। মেইন ইম্পোর্টেন্ট তোমাদেরকে বললাম এই সিন্ধু এবং গঙ্গা, এই দুটো মনে রাখবে। ঠিক আছে? এই দুটো মনে রাখবে এবং এই পার্সেন্ট মনে রাখবে কোন, কোন নদীগুলো বললাম আর গঙ্গার সালটা মনে রাখবে যে কত সালে গঙ্গা যে ট্রিটি সেই ট্রিটি করা হয়েছিল। ঠিক আছে? এগুলো গেল। বলো। গঙ্গার হচ্ছে গিয়ে ১২ই ডিসেম্বর ১৯৯৬। ১৯৭২ সালে তো জেআরসি স্থাপিত হয়েছিল। তারপরে ১২ই ডিসেম্বর ১৯৯৬ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। ঠিক আছে? হুম। আচ্ছা, এইবারে দেখো আমরা আসবো রেন ওয়াটার হারভেস্টিং। ঠিক আছে? এটা যেহেতু আমরা গ্রাউন্ড ওয়াটার পড়ছি, আমরা প্রচুর পরিমাণে ভূগর্ভ থেকে প্রচুর জল তুলে নিচ্ছে। এখন দেখবে যারা কূপ ব্যবহার করো বা কুয়ো থেকে জল তুলো বা নলকূপ ব্যবহার করো, দেখবে এখন জলের লেভেলটা অনেকটা নিচে নেমে গেছে। ঠিক আছে? অনেকটা না অনেকটা। আগে ধরো ১৫ ফিট, আমাদের এইদিকের কথা বলছি, ধরো বাঁকুড়া, পুরুলিয়ায় ধরো ১৫ থেকে ২০ ফিট কুললেই জল পাওয়া যেত। এখন সেটা ৩০ এও পাচ্ছে না। ঠিক আছে? ৩৫ ফুট। কলকাতার দিকের তো অবস্থা, ওখানে তো পারমিশন নেই গ্রাউন্ড ওয়াটারের, সেটা নয়। আবার বর্ধমানের দিকে যদি যাও সেখানেও গ্রাউন্ড ওয়াটার কিন্তু অনেকটা নেমে গেছে। ঠিক আছে? তার মানে এই যে নেমে যাচ্ছে, নেমে যাওয়ার প্রধান কারণ কি? গ্রাউন্ড ওয়াটার যে নেমছে তার নামছে, তার মানে রিচার্জ হচ্ছে না। রিচার্জ হবে কোথা থেকে? এত কংক্রিটের এত যদি জঞ্জাল আমরা তৈরি করি তাহলে তো জলটা ইনফিল্ট্রেশন হয়ে প্রবেশ করতে পারবে না। বেশিরভাগটা রান অফ হয়ে বেরিয়ে যাবে। সেটা সাউথ ইন্ডিয়ার মতো অবস্থায় পরিণত হয়েছে। সাউথ ইন্ডিয়ার শিলা আছে, প্রাকৃতিকভাবে শিলা আছে। এখানে আমরা কৃত্রিমভাবে কংক্রিটের জঞ্জাল তৈরি করছি। সেই কংক্রিট ইনফিল্ট্রেশন হচ্ছে না। ইনফিল্ট্রেশনের ফলেই না হওয়ার ফলেই তো জলটা রিচার্জ হচ্ছে না। জল রিচার্জ যেহেতু না হচ্ছে, তাই জন্যে কি হচ্ছে? তাই জন্যে জলের পরিমাণ গ্রাউন্ড ওয়াটার লেভেল আস্তে, আস্তে কমে যাচ্ছে। তার মানে গ্রাউন্ড ওয়াটার যে রিসোর্স আছে, সেই রিসোর্সটাও কিন্তু আস্তে, আস্তে কমে যাচ্ছে। এখন এই যে রিসোর্সটা কমে যাচ্ছে তাই জন্য আমাদেরকে বিভিন্ন বুদ্ধি করে কি করতে হচ্ছে? বিভিন্ন বুদ্ধি বের করতে হচ্ছে। বুদ্ধি বের করে সেই জলটা যাতে আবার রিচার্জ হয় তার ব্যবস্থা করতে হচ্ছে। ঠিক আছে? সেটা গ্রামীণ এরিয়া হোক বা সেটা শহর এরিয়া হোক। ঠিক আছে? এবার বিভিন্ন জায়গাতে সেটা বিভিন্ন রকমভাবে জলটাকে মাটির নিচে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বা মাটির যাতে আর্দ্রতা বজায় রাখে তার কিন্তু চেষ্টা করা হচ্ছে। ঠিক আছে? এবারে এই যে গ্রাউন্ড ওয়াটার রিচার্জের বিভিন্ন পদ্ধতি আছে বা ১ম পদ্ধতি হচ্ছে রেইন ওয়াটার হারভেস্টিং, মনে রাখবে। এখন রেইন ওয়াটার যে হারভেস্টিং আছে, রেইন ওয়াটার হারভেস্টিং, সরি HAR, হ্যাঁ, হারভেস্টিং আছে। এই হারভেস্টিং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে হয়। একটা হচ্ছে আরবান এরিয়াতে, আরবানে একরকম হয় আর রুরালে একরকম হয়। তার মানে গ্রামীণ এরিয়াতে এক ধরনের আ হারভেস্টিং হয় আর গ্রামীণ এরিয়াতে এক ধরনের ওই জলকে আমরা সেভ করতে পারি। আরবান এরিয়াতে বেশিরভাগটা কি করে হয়? আরবান এরিয়াতে রুফটপ, রুফটপ তোমরা নিশ্চয়ই নাম শুনেছ। মানে ঘরের বৃষ্টির জল ঘরের ছাদে জমে, সেই জলকে আমরা যেহেতু গ্রামে আরবান এরিয়াতে বড়, বড় বিল্ডিং আছে, সেই বিল্ডিং এর কি হয়? সেই বিল্ডিং এর ছাদে জল জমে, সেই জলকে আমরা যখন হারভেস্ট করি তখন সেটাকে বলা হয় রুফটপ রেন ওয়াটার হারভেস্টিং। তাহলে দেখো এই রুফটপ যে রেন ওয়াটার হারভেস্টিং সেটা কোথায় হচ্ছে? সেটা আরবান এরিয়াতে হচ্ছে। আর গ্রামীণ এরিয়াতে কি হচ্ছে? না গ্রামীণ এরিয়াতে বিভিন্ন ধরনের পদ্ধতি আছে। পার্টিকুলারলি একটা কোনো পদ্ধতি নেই। তুমি গ্রামীণ এরিয়াতেও রুফটপ করতে পারো। কিন্তু রুফটপটা সবথেকে বেশি কার্যকরী কোথায়? সবথেকে বেশি কার্যকরী হচ্ছে আরবান এরিয়াতে। এরপর হচ্ছে রুফটপের যে প্রসেস, সেই প্রসেস কিন্তু আবার বিভিন্ন আছে। রুফটপ যে রেন ওয়াটার হারভেস্টিং আছে সেই হারভেস্টিং এর বিভিন্ন প্রসেস আছে। যদি প্রথমে আমরা কি করতে পারি? রিচার্জ পিট। আমি এগুলো আচ্ছা, এগুলোর নিয়ে তথ্য আমি ২-১ লাইন করে বোর্ডে দিচ্ছি। কি বলছে? রিচার্জ পিট। আমি আগে পয়েন্টগুলো করে দেই। রিচার্জ পিট আছে। তারপরে রিচার্জ ট্রেঞ্চ আছে।
রিচার্জ ট্রেন্ড আছে। তারপরে টিউবওয়েল আছে। মানে রুফটপ রেন ওয়াটার হারভেস্টিং থ্রু টিউবওয়েল, ঠিক আছে? থ্রু টিউবওয়েল আমি শুধু সংক্ষেপে লিখলাম। তারপরে আছে গিয়ে তোমার হচ্ছে রুফটপ রেন ওয়াটার হারভেস্টিং থ্রু হচ্ছে গিয়ে রিচার্জ ওয়েল বা কূপ, রিচার্জ ওয়েল তার মানে হচ্ছে কূপ। ঠিক আছে? এই ৪ টে হচ্ছে গিয়ে মেইন। আরবান এরিয়ার এই ৪ টে হচ্ছে গিয়ে মেইন। গ্রামীণ এরিয়ায় কিন্তু অনেক রকমভাবে কিন্তু তোমার যে রেইন ওয়াটার, সেই রেইন ওয়াটারকে কিন্তু ও তোমার হারভেস্ট করা হয়। এখন এই যে তোমার রিচার্জ পিট মানে কি? পিট মানে হচ্ছে গর্ত। এটা দেখেছো নিশ্চয়ই। রিচার্জ পিটে মনে রাখবে এখানে কিছু, কিছু পয়েন্ট তোমাদেরকে জেনে রাখা দরকার। ঠিক আছে? এখানে কি করা হয়? রিচার্জ, প্রত্যেকটা দেখো রিচার্জ আছে। রিচার্জ পিট, এখানে পিটে রিচার্জ করা হয়। এখন পিট মানে আমরা জানি গর্ত। একটা ছোট চৌকাকার যে গর্তগুলোকে সেগুলোকে নরমালি আমরা পিট বলি। ঠিক আছে? রিচার্জ পিট এখানে মনে রাখবে যে এগুলো পরীক্ষাতে আসতে পারে যে কোথায় এগুলো ব্যবহার করা হয়। যেমন রিচার্জ পিট কোন অঞ্চলে করা হয়? এরকম কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে? বা আসতে পারে যে যেখানে বৃষ্টিপাত বেশি সেখানে কোন ধরনের পদ্ধতি অবলম্বন করা হয়? এগুলো কিন্তু এই জায়গা থেকে আসতে পারে। ঠিক আছে? এমনটা নয় যে রেইন ওয়াটার হারভেস্টিং কোথায় সবথেকে বেশি হয়? আমরা জানি দক্ষিণ ভারতের স্টেটগুলিতে সবথেকে বেশি হয়। তার মধ্যে তামিলনাড়ু অগ্রণী। এরকম কোয়েশ্চেন কিন্তু আর আসবে না। কোয়েশ্চেন আসবে, কিরকম কোয়েশ্চেন আসবে? বলবে যে রিচার্জ ট্রেঞ্চ কোথায় করা হবে? সেখানে ঘরগুলির আয়তন কত হতে হবে তাহলে রিচার্জ ট্রেঞ্চ করা হবে? এরকম কোয়েশ্চেন আসবে। যেখানে একুইফারটা শুকিয়ে গেছে সেখানে কোন ধরনের রেইন ওয়াটার হারভেস্টিং হবে? এই ধরনের কোয়েশ্চেন আসবে। ঠিক আছে? এগুলো হচ্ছে বেসিক গুলো জানবে। আমি যেগুলো আলোচনা করছি এগুলো বেসিক গুলো। সুতরাং এই বেসিক গুলো থেকেই কোয়েশ্চেন আসবে। তাহলে রিচার্জ পিটে কি করা হচ্ছে? মনে রাখবে রিচার্জ পিট সেখানেই করা হয় যেখানে হচ্ছে গিয়ে ভূপৃষ্ঠের যেখানে হচ্ছে গিয়ে অল্প গভীরেই মনে রাখবে প্রবেশ্য স্তর আছে। সেটা হয়তো সারফেসে উন্মুক্ত থাকতে পারে, মানে সারফেসে বেরিয়ে থাকতে পারে। অথবা সেটা ভূপৃষ্ঠের নিচে মানে প্রবেশ্য যে স্তরটা থাকবে বা শিলাটা থাকবে সেটা হয়তো ভূপৃষ্ঠে এক্সপোজ থাকবে। ঠিক আছে? অথবা কি থাকবে? অথবা ভূপৃষ্ঠের গভীরেই থাকবে। আর তোমার হচ্ছে কি ছাদের যে আয়তন আমি কি বললাম? এগুলো সব রুফটপ, ছাদের জলকে ব্যবহার করে করা হচ্ছে। তাহলে ছাদের আয়তন মনে রাখবে এক্ষেত্রে রিচার্জ পিটে কি করা হয়? রিচার্জ পিটে ছাদের আয়তন কত থাকে? ১০০ আ তোমার এটার হচ্ছে গিয়ে সাইজটা দাঁড়াও আমি বলছি। এটা হচ্ছে গিয়ে ১০০ মেবি কত থাকবে? একটু দাঁড়াও, ১০০ র মতো থাকবে। ১০০ এটা হচ্ছে গিয়ে ইয়েটা না? ১০০ স্কয়ার মিটার, সরি হ্যাঁ, ভুলে গেছিলাম। ১০০ স্কয়ার মিটার। ১০০ স্কয়ার মিটার থাকবে। আমি মিটারটাই ভাবছিলাম। ১০০ স্কয়ার মিটার মানে যেখানে ছাদের আয়তনটা ১০০ স্কয়ার মিটার বা তার কম থাকবে, সেখানে হচ্ছে গিয়ে ছাদের জলটাকে পাইপে দিয়ে এইভাবে পাইপ দিয়ে নিচে বের করানো হয় এবং পাইপ দিয়ে নিচে বের করে বাউন্ডারির মধ্যেই একটা এইভাবে পিট খনন করা হয়। এই পিটের নিচে কি দেওয়া হয়? এখানে হচ্ছে বড়, বড় তোমার হচ্ছে গিয়ে নুড়ি দেওয়া হয়। তার উপরে ছোট নুড়ি দেওয়া হয় এবং সর্বশেষে কি দেওয়া হয়? বালি দেওয়া হয়। মাঝখানে তুমি জলটাকে তোমার হচ্ছে কি এখানে ফিল্টার করে দিতে পারো। ঠিক আছে? এরকম করা হয় এবং এখানে জলটাকে এইভাবে এখানে পাস করা হয়। এই যে প্রসেসটা এটাকেই বলা হচ্ছে গিয়ে রিচার্জ পিট। ঠিক আছে? তাহলে রিচার্জ পিট কোথায় হবে? না এখানে আরেকটি জিনিস মনে রাখবে যেখানে পলিমৃত্তিকা যুক্ত অঞ্চল। ঠিক আছে? মানে এমনটা নয় যে দাক্ষিণাত্য মালভূমির সমস্তটাই হচ্ছে গিয়ে তোমার কঠিন শিলা দ্বারা গঠিত। কিছু, কিছু জায়গাতে হয়তো পলিমৃত্তিকা দেখা যায়। ঠিক আছে? সেই সমস্ত জায়গাতে এই রিচার্জ পিট পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। ঠিক আছে? রিচার্জ পিট। তার মানে যেখানে ১০০ স্কয়ার মিটারের কম হবে বাড়ির ছাদগুলো, সেখানে সেই জলটাকে নিচের দিয়ে প্রবেশ করানো হবে এবং বড়, বড় ১ম বোল্ডার থাকবে, গ্রাভেলস থাকবে, কোয়ার্স স্যান্ড থাকবে। কোয়ার্স স্যান্ড মানে হচ্ছে কি মোটা দানার বালি থাকবে। ঠিক আছে? তারপরে সেই জলটাকে এইভাবে বৃষ্টির জলটাকে পাস করা হবে। এটা গেল রিচার্জ পিট। ঠিক আছে? ২ নাম্বারটায় আছে দেখো রিচার্জ ট্রেঞ্চ। রিচার্জ ট্রেঞ্চ তার মানে পরিখা খনন করা হয়। পরীক্ষা মানে কি? ধরো এই তোমার ছাদ আছে, ছাদের হচ্ছে কি এটা ছাদের আমি রুফটপ দেখাচ্ছি। ছাদ আছে এবং ছাদের আয়তন কত থাকবে? ২০০ থেকে ৩০০ হচ্ছে গিয়ে স্কয়ার মিটার। ছাদের আয়তনটা যেখানে বড় থাকবে, ছাদের আয়তন যেখানে বড় থাকবে মানে কত বড় থাকবে? ২০০ থেকে ৩০০ স্কয়ার মিটারের বেশি থাকবে। সেই সমস্ত জায়গাতে কিন্তু রিচার্জ ট্রেঞ্চ করা হয়। মানে তার আশেপাশে রিচার্জ ট্রেঞ্চ মানে কি? পরিখা। ঠিক আছে? এটা চারিদিকে এইভাবে হালকা করে খোঁড়া হয় এবং বিভিন্ন তোমার হচ্ছে গিয়ে পাইপ দিয়ে ছাদ থেকে পাইপ দিয়ে এই যে ট্রেঞ্চ গুলোকে যুক্ত করা হয় বিভিন্ন দিক থেকে। এবং এই যে ট্রেঞ্চ, এই ট্রেঞ্চে যে ভরাটের যে জায়গাটা তার মানে খোঁড়া হয় মাটি চারদিকে এইভাবে খোঁড়া হবে চারদিকে এবং ভরাটটা যেটা হবে মানে চারদিকে যে খনন কাজটা করা হলো, এইভাবে যে গর্তগুলো করা হলো বা পরিখাগুলো যেগুলো করা হলো, সেগুলো কিভাবে পূরণ করা হবে?
প্রসেসটা কিন্তু একই। প্রথমে বড় তোমার হচ্ছে গিয়ে দানা থাকবে, গ্রাভেলস থাকবে। ঠিক আছে? তারপরে ছোট বোল্ডার থাকবে, সরি নিচে বোল্ডার থাকবে। তারপরে উপরে কি এইভাবে বোল্ডার থাকবে। বোল্ডারের উপরে ছোট, ছোট গ্রাভেলস থাকবে। গ্রাভেলসের উপরে কি ছোট, ছোট দানা থাকবে। ঠিক আছে? ছোট, ছোট সরি মোটা দানাযুক্ত বালি থাকবে। এই প্রসেসে কিন্তু ট্রেঞ্চটা চারিদিকে ভরা হবে। মানে যেখানে জলের যোগানটা বেশি সেখানে কি হচ্ছে? সেখানে পিট আর কিন্তু খোঁড়া হচ্ছে না। সেখানে কি করা হচ্ছে? সেখানে ট্রেঞ্চ খোঁড়া হয়। এখানেও মনে রাখবে আরেকটি জিনিস, এই যে এখানে তোমার হচ্ছে গিয়ে বোল্ডার, এখানে বোল্ডার সবথেকে বেশি থাকবে। মানে যে ট্রেঞ্চ যেটা করা হচ্ছে সেখানে বোল্ডার চারিদিকে বেশি থাকবে, যেহেতু পরীক্ষা খনন করা হচ্ছে। 50% এর মতো বোল্ডার থাকবে, 20% এর মতো গ্রাভেলস থাকবে, আর 15% এর মতো বড় দানাযুক্ত বালি থাকবে। ঠিক আছে? তাহলে 50 আর 2 70, 70 আর 15 হচ্ছে 85, আর বাকি 15% হচ্ছে গিয়ে বিভিন্ন চারকোল-ফারকোল এই সমস্তগুলো দেওয়া হয়। ঠিক আছে? আর এক্ষেত্রেও মনে রাখবে, এক্ষেত্রে মাটির নিচে কিন্তু প্রবেশ্য শিলা থাকতে হবে। অবশ্যই মনে রাখবে এই সমস্ত যেগুলো করা হচ্ছে সেগুলোর নিচে কিন্তু অবশ্যই কিন্তু প্রবেশ্য শিলা থাকতে হবে। পারমিয়াবল রক থাকতে হবে। পারমিয়াবল রক না থাকলে কিন্তু তুমি রিচার্জই করতে পারবে না। জলটা তো আবার উপর দিকে চলে আসবে না? তোমার উপরের দিকে উপচে চলে আসবে। ঠিক আছে? তাহলে এটা গেল রিচার্জ ট্রেন। তাহলে রিচার্জ ট্রেনের যে কটি পয়েন্ট হচ্ছে মনে রাখবে, যে ছাদগুলি বড় হবে। কত বড় হবে? 200 থেকে 300 স্কয়ার মিটারের মতো হবে। ঠিক আছে? আর চারিদিকে ট্রেঞ্চ করা হবে। ঠিক আছে? বোল্ডারের পরিমাণ বেশি থাকবে, তারপরে গ্রাভেলস থাকবে, তারপরে হচ্ছে গিয়ে বড় দানাযুক্ত বালি থাকবে এবং মাটির নিচে প্রবেশ্য শিলা থাকবে। এটা গেল 2 নাম্বার যে তোমার ট্রেঞ্চ আছে। হয়েছে? এইবারে দেখো টিউবওয়েল, তার মানে রেন ওয়াটার হারভেস্টিং থ্রু টিউবওয়েল। এখন টিউবওয়েলের মাধ্যমে কি করে আমরা রিচার্জ করতে পারি গ্রাউন্ড ওয়াটারকে? টিউবওয়েলের মাধ্যমে, তার মানে ধরো এই একুইফার আছে। একুইফার মানে কি? যেখানে আমাদের জল জমা থাকে, প্রবেশ্য জল। ঠিক আছে? এই একুইফার। এখন এখানে ধরো তোমার নলকূপ আছে। ঠিক আছে? এই নলকূপ আছে। এই যে নলকূপ আছে, এই নলকূপ হচ্ছে কি তোমার আর জল তুলতে পারছে না। তার মানে কি? এই একুইফারটা শুকিয়ে গেছে। তখন কি হয়? তখন এই নলকূপটা তো আর কোনো কাজে লাগে না। তখন এই নলকূপটাকে কি করা হয়? এই নলকূপটাকে তখন রিচার্জের কাজে লাগানো হয়। তখন কি করা হয়? ধরো আশেপাশে যদি তোমার যদি বাড়ি থাকে, এগুলো আরবান এরিয়াতে আশেপাশে অবশ্যই বাড়ি থাকবে। তখন কি হয়? এরকম বড় ছাদ থাকবে ধরো। এখানে কোনো ছাদের কিন্তু বা আয়তন নেই। বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে গিয়ে ছাদের কোনো কিন্তু আয়তন নেই। আয়তন প্রথম দুটোর ক্ষেত্রে ছাদের আয়তন আছে। ঠিক আছে? এখানে একুইফার শুকিয়ে গেছে, এখানে নলকূপ আছে। এখন কি করা হয়? এটা হচ্ছে গিয়ে সারফেস। এটা আমরা ধরলাম সারফেস এটা। ছবিটাও ঠিকঠাক দেখা যাচ্ছে না, তাহলে তোমরা বুঝতে পারতে। ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে সারফেস, এটা হচ্ছে একুইফার। কিন্তু একুইফার কি হয়েছে? শুকিয়ে গেছে। তাহলে পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে যে, যে সমস্ত অঞ্চলে একুইফার শুকিয়ে গেছে সেখানে কোন পদ্ধতিতে রেন ওয়াটার হারভেস্টিং করা হয়? একবারে চোখ বন্ধ করে বলবে রেন ওয়াটার রুফটপ রেন ওয়াটার হারভেস্টিং থ্রু এক্সিস্টিং টিউবওয়েল। এক্সিস্টিং মানে যে টিউবওয়েলটা এক্সিস্ট আছে, এক্সিস্ট করছে। ঠিক আছে? তাহলে কি হয়? ধরো এখানে ছাদ আছে, বাড়ির ছাদ আছে। এখান থেকে জলটা কি হয়? জলটা এরকম কোনো একটা জায়গাতে বড় পিট খনন করা হয়। ঠিক আছে? কোনো একটা জায়গাতে, সেখানেও হতে পারে, এখানেও হতে পারে। এই পিটে কি করা হয়? জলটাকে আগে নিয়ে আসা হয়। জলটাকে নিয়ে আসা হয়। এইখানে গ্রাভেলস দিয়ে, পিবেলস দিয়ে, বালি দিয়ে কি করা হচ্ছে? জলটাকে ফিল্টার করা হচ্ছে। দেন এখান থেকে একটি পাইপ বের করা হয়। সেই পাইপটিকে এই যে নলকূপ আছে, এই নলকূপের সাহায্যে যুক্ত করা হয়। প্রসেস কি হচ্ছে? ছাদ থেকে জল নিয়ে আসা হচ্ছে কোথায়? যেখানে ফিল্টার করা হবে। এটা উপরেই থাকবে। ওই পিটের মতো করা হচ্ছে, একটু অল্প গভীর। সেখানে সেইখান দিয়ে একটি পাইপ দিয়ে আবার সেই যে টিউবওয়েল আছে বা যে টিউবওয়েলটা থেকে জল ওঠে না, সেই টিউবওয়েলে নিয়ে আসা হচ্ছে। ঠিক আছে? এবং এই পদ্ধতিতে এই একুইফারটা আস্তে, আস্তে রিচার্জ হবে। তার মানে এই টিউবওয়েলের মাধ্যমে জল একুইফারে আস্তে, 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 আস্তে প্রবেশ করবে। ঠিক আছে? এটাকে বলা হচ্ছে রুফটপ রেন ওয়াটার হারভেস্টিং থ্রু এক্সিস্টিং টিউবওয়েল। হয়েছে? এইবার আরেকটা প্রসেস আছে, লাস্ট ওয়ান হচ্ছে রিচার্জ ওয়েল। ওয়েল মানে হচ্ছে কূপ। তাই তো? তার মানে হচ্ছে গিয়ে রেন ওয়াটার হারভেস্টিং করা হচ্ছে গিয়ে এটাও ছাদ থেকে। ছাদ থেকে জলটাকে টেনে নিয়ে আসা হয় এবং যেখানে কুয়ো আছে, তার মানে কুয়ো হচ্ছে গিয়ে তোমার অনেক বেশি পরিমাণে জল ধরবে কুয়োতে। তার মানে এই যে প্রসেসটা, কূপের মাধ্যমে যে প্রসেসটা হবে, ঠিক আছে? কূপ, কূপ মানে হচ্ছে কুয়ো। তাহলে কূপের মাধ্যমে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে তোমার যেখানে বৃষ্টিপাত বেশি হবে। তার মানে আমি বলতে পারি কম সময়ে যেখানে বেশি বৃষ্টি, পরীক্ষাতে এটাই আসবে, যেখানে কম সময়ে বেশি বৃষ্টিপাত হয় সেখানে কোন পদ্ধতিতে রেন ওয়াটার হারভেস্টিং করা হয়? ১ নাম্বার কোশ্চেন। জানা থাকলে পারবে, না জানা থাকলে পারবে না। ঠিক আছে? তাহলে কম সময়ে যেখানে প্রচুর বৃষ্টি হয়, ঠিক আছে? প্রচুর বৃষ্টি যেখানে হয় সেখানে কি হচ্ছে? সেখানে এই কূপের মাধ্যমে বড় কূপ খোঁড়া হয়।
সেই কূপে কি হয়, সেই জলটা গিয়ে পড়ে। ঠিক আছে, এখন যেখানে কূপ খোঁড়া হচ্ছে, ঠিক আছে, সেই কূপ খোঁড়া যেখানে হচ্ছে তার আগে ঠিক সেম প্রসেসে কিন্তু জলটাকে ফিল্টার করা হবে। জলকে অবশ্যই কিন্তু ফিল্টার করতে হবে প্রাকৃতিক উপায়ে, এবং সেই জলটাকে পরে সেই কূপে ট্রান্সফার করে দেওয়া হয়। ঠিক আছে, এটাও কিন্তু বড় মাপের একটা করা হয়, এবং কূপে গিয়ে জলটা পড়ে সেই কূপ, ঠিক আছে, সেই কূপ জলটাকে বড় কূপ, মানে কূপ মানে আমাদের এখানে আমাদের যে ছোট ছোট কুয়ো হয় সেগুলো নয়, বড় বিশাল বড় তোমার হচ্ছে গিয়ে কুয়ো তৈরি করা হয়, সেই কুয়োতে গিয়ে জলটা সেখানে সঞ্চয় হয় এবং তোমার রিচার্জ হয় গ্রাউন্ড ওয়াটার। ঠিক আছে, তাহলে এই চারটি হচ্ছে গিয়ে আরবান এরিয়ার গ্রাউন্ড ওয়াটার যে আছে সেই গ্রাউন্ড ওয়াটারকে রিচার্জ করার পদ্ধতি। এগুলো কি গেল, এগুলো কি বললাম, এগুলো শহুরে বা গ্রামীণ বলছিলাম না, এটা শহুরে এরিয়া বা আরবান এরিয়ার রিচার্জ করার পদ্ধতি। এখন রুরাল কি হবে, গ্রামীণে কি হবে? গ্রামীণে বিভিন্ন ধরনের পদ্ধতি আছে। যেমন কি কি পদ্ধতি আছে দেখো, গালি প্লাগ, গালি প্লাগ। ২ নম্বরে কি আছে, কন্টুর, কন্টুর বান্ড। ২ নম্বরে কি আছে, কন্টুর বান্ড। ৩ নম্বর কি আছে, চেক ড্যাম। চেক ড্যাম তোমরা দেখেছো, যারা গ্রামের দিকে বাড়ি তারা চেক ড্যাম দেখেছো, চেক ড্যাম। ঠিক আছে, ৪ নম্বরে কি, ৪ নম্বরে হচ্ছে গেবিয়ন পদ্ধতি, গেবিয়ন পদ্ধতি। ৫ নম্বরে কি আছে, ৫ নম্বরে যে আছে গিয়ে তোমার রিচার্জ শ্যাফট। এগুলো আর না পড়লেও প্রথম ৪টি পড়লেই হবে। রিচার্জ শ্যাফট, তারপর আছে পার্কুলেশন পদ্ধতি, পার্কুলেশন। তারপরে কি আছে, ডাগ ওয়েল রিচার্জ, ডাগ ওয়েল রিচার্জ। তাহলে দেখো, এই তোমার ৭টা মেন পদ্ধতির মাধ্যমে গ্রামীণ এরিয়ায়, আমি প্রথম থেকে আরেকবার বলে দিচ্ছি কোন কোন ৭টা পদ্ধতির মাধ্যমে গ্রামীণ এরিয়ায় যে বৃষ্টির জলটা হয় সেই বৃষ্টির জলটাকে আমরা সংরক্ষণ করতে পারি। গ্রামীণ এরিয়ায় তো সেইভাবে ব্যবস্থা থাকে না যে বৃষ্টির জলটাকে আমরা সংরক্ষণ করব। গ্রামীণ এরিয়ায় গালি প্লাগ করা হয়, ঠিক আছে, কন্টুর বান্ড করা হয়, কন্টুর বান্ড আমি আসছি, এগুলো তোমরা জানো, পড়েছো। চেক ড্যাম করা হয়, বিভিন্ন ছোট ছোট যেগুলো স্ট্রিম হয়, ঠিক আছে, যে যেগুলো জল শুকিয়ে যায় বা যেগুলো বাংলাতে জোর বলা হয়, সেগুলোতে চেক ড্যাম নির্ণয় করা হয়। তারপরে গেবিয়ন পদ্ধতি একটা পদ্ধতি আছে, সেই গেবিয়ন পদ্ধতির মাধ্যমেও কিন্তু রেন ওয়াটারকে হারভেস্ট করা হয়। রিচার্জ শ্যাফট আছে, অ্যান্ড পার্কুলেশন আছে, অ্যান্ড দেন ডাগ ওয়েল রিজেন আছে। তার মানে হচ্ছে কি, ওই কূপ খননের মাধ্যমে বড় ড্রাম বসিয়ে জলটাকে কিন্তু রিচার্জ করা হয়। দেখো প্রথমে আছে গালি প্লাগ। এখন গালি প্লাগ বলতে কি বুঝি, ঠিক আছে, গালি প্লাগ হচ্ছে, গালি মানে আমরা জানি যে তোমার বড় বড় তোমার হচ্ছে কি যে স্রোতগুলি খাড়া তোমার হচ্ছে গর্তের সৃষ্টি করে, সেগুলোকে গালি বলা হয়। এখন এই যে গালিগুলো আছে, প্রথম আছে গালি প্লাগ। গালিগুলোতে কি করা হয়, গালিগুলো কোথায় নর্মালি সৃষ্টি হয়, যেখানে ঢাল বেশি থাকে তুলনামূলক, সেই সমস্ত জায়গাতে বা বৃষ্টিপাতের পরিমাণ যেখানে বেশি হয় সেখানে গালি আমরা দেখতে পাই। এখন এই তাহলে যে গালির মাধ্যমে যে জলের স্রোত যে বাহিত হচ্ছে সেটা বেশিরভাগ হয়তো রান অফ হয়ে নষ্ট হয়ে যায়। তাহলে এটাকে কি করা যেতে পারে, না এটাকে ভাবনা চিন্তা করার পর করা হয় যে এটাকেও সংরক্ষণ করা যেতে পারে। এটাকে কিভাবে, না এই যে তোমার যেখানে গালি আছে সেখানে কি করা হয়, না ছোট ছোট ঝোপঝাড় দিয়ে কি করা হচ্ছে, ঝোপঝাড় দিয়ে সেই যে গালিটাকে আটকানো হচ্ছে, বা পাথর বা কাদামাটি দিয়ে কিছুটা জলকে সেখানে সংরক্ষণ করার চেষ্টা করছে। তার মানে ওই যে গালিটার উপর কি ফেলা হচ্ছে, প্রথমে ওই ঝোপঝাড় ফেলা হচ্ছে, তারপর হচ্ছে গিয়ে কাদামাটি ফেলা হচ্ছে, ঠিক আছে, এবং হচ্ছে গিয়ে বিভিন্ন পাথর, বড় বড় পাথর সে ফেলে জলটাকে বা ময়েশ্চারটাকে ধরে রাখার চেষ্টা করছে। এখন দেখো পুরো জলটা তো এখানে সেভ করতে পারবো না, এখানে মাটির যে ময়েশ্চারটা আছে সেই ময়েশ্চারটাকে ধরে রাখার চেষ্টা করা হয়। গালি প্লাগের ক্ষেত্রে কি হয়, বেশিরভাগ যে ময়েশ্চার, মাটির মধ্যে যে কন্টেন্ট ময়েশ্চারটা থাকে সেই ময়েশ্চারটা দেখা যায়। গালি একটু যেখানে ড্রাই কন্ডিশন সেখানে এই গালি এই সমস্তগুলো দেখা যায়, তাহলে সেখানে ময়েশ্চারটাকে ধরে রাখতে হবে। তাহলে গালি পদ্ধতি তার মধ্যে একটা। ২ নম্বর আছে কন্টুর বান্ড। কন্টুর বান্ড মানে কি, যেখানে সমান উচ্চতা থাকে, বিভিন্ন ঢালে এগুলো দেখা যায়, সমান উচ্চতা বরাবর ঢাল দেওয়া হয়। এইভাবে সমান উচ্চতা বরাবর ঢাল বরাবর কি হয়েছে, উচ্চতা বরাবর বাঁধ নির্মাণ করা হয়। এখন এই বাঁধের এই সাইডে এসে বিভিন্ন জল এখানে জমা হবে, এবং এই জল এখানে ধরে রাখা হয়, এবং এই জলকে ধরে রেখে সংরক্ষণ করা হয়, এবং এই জলকে বিভিন্ন কাজে লাগানো হয়, সে চাষের কাজে হোক বা হচ্ছে গিয়ে তোমার অন্যান্য কাজে হোক, সেটা লাগানো হয়। এবং এই যে তোমার যেটা কন্টুর বান্ড যেটা আছে সেটা কোথায় দেখা যায়, সেটা হচ্ছে মনে রাখবে
কম বৃষ্টিপাত যুক্ত যেগুলো অঞ্চল আছে সেই সমস্ত অঞ্চলে কিন্তু কন্ট্যুর বান্ডের মাধ্যমে তোমার হচ্ছে গিয়ে জলের যে সঞ্চয়, গ্রামীণ এরিয়ায় জলের যে সঞ্চয়, সেই জলের সঞ্চয় করা হয়। পরে যেটা আছে দেখো চেক ড্যাম। চেক ড্যাম তোমরা দেখেছো? চেক ড্যাম, চেক ড্যাম কি? চেক ড্যাম হচ্ছে গিয়ে এই যে তোমার যেগুলো হচ্ছে যে বর্ষার যে অতিরিক্ত জলটাকে ধরে রাখা হয়। ড্যাম মানে হচ্ছে গিয়ে এই যে তোমার নদী ধরে এরকম ভাবে গেছে, ঠিক আছে, এভাবে প্রবাহিত হয়েছে, মাঝখানে একটা উঁচু 2 মিটার কি 3 মিটারের একটা উঁচু এইভাবে ড্যাম তৈরি করা হলো, বাঁধ। এবারে কি হয়, বর্ষাকালে অতিরিক্ত জলটা এর উপর দিয়ে কিন্তু বেরিয়ে যেতে পারবে, কিন্তু যে এর লেভেলে যে জলটা থাকবে সেটা বেরোতে পারবে না। সেটা কি হচ্ছে, সেটা এই নদী বরাবর এখান বরাবর বেশ খানিকটা অঞ্চল জুড়ে 200 মিটার কি 300 মিটার অঞ্চল জুড়ে এই যে জলটা থেকে যাবে। ঠিক আছে, এই জলটাকে আমরা ডাইভার্সিফাই করে বিভিন্ন কাজে আমরা লাগাতে পারি। ঠিক আছে, বর্ষার যে অতিরিক্ত জলটা, সেই জলটা কি হবে, অতিরিক্ত জলটা তো ছাপিয়ে বেরিয়ে যাবে। চেক ড্যাম মানে হচ্ছে নদীর যে তোমার রিভার বেড, সেই রিভার বেড থেকে খানিকটা উঁচুতে কি করা হচ্ছে, খানিকটা উঁচুতে একটা বাঁধ নির্মাণ করা হচ্ছে। ঠিক এইভাবে 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 উঁচু বাঁধ তৈরি করা হবে। ঠিক আছে, এইভাবে বাঁধ তৈরি করা। এবারে কি হয়, বর্ষার এই যে নদী ধরি, এটা ধরে নিই, তাহলে নদীর জল এইভাবে যখন এই লেভেলে আসবে কি হবে, জলটা বেরিয়ে যাবে, বাকি যে জলটা সেই জলটা কিন্তু থেকে যাবে। ঠিক আছে, এই জলটাকে কি, এই জলটাকে বিভিন্ন কাজে লাগানো হয়, এটাকে বলা হয় চেক ড্যাম। বিভিন্ন গ্রামের দিকে এই চেক ড্যাম গুলো তোমরা দেখতে পাবে। ঠিক আছে, বেড়াতে গেলে বিভিন্ন চেক ড্যাম দেখতে পাবে। পরের দেখো পদ্ধতি আছে, দেখো গ্যাবিয়ন পদ্ধতি, দেখেছো গ্যাবিয়ন পদ্ধতি? গ্যাবিয়ন পদ্ধতিটা কি? না স্যার, গ্যাবিয়ন পদ্ধতিটা আর কিছুই না, গ্যাবিয়ন পদ্ধতিটা হচ্ছে গিয়ে চেক ড্যাম্পেরই একটা ক্ষুদ্র সংস্করণ, গ্যাবিয়ন পদ্ধতি। ঠিক আছে, গ্যাবিয়ন পদ্ধতি কি? গ্যাবিয়ন পদ্ধতি হচ্ছে চেক ড্যাম্পের, চেক ড্যাম্প যেগুলো আছে সেই চেক ড্যাম্পের একটি ক্ষুদ্র সংস্করণ। কি? একটি ক্ষুদ্র সংস্করণ হচ্ছে গ্যাবিয়ন পদ্ধতি। এখানে কি হয়, যেগুলো ছোট ছোট স্ট্রিম আছে, মানে যেখানে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে বেশি, যেখানে ছোট ছোট স্ট্রিম আছে বা ছোট ছোট নালা আছে, ঠিক আছে, সেই নালাতে কি করা হয়, সেই নালাতে ছোট ছোট উঁচু এইভাবে বাঁধ তৈরি করা হয়। সেই বাঁধগুলোকে বলা হয় গ্যাবিয়ন। ঠিক আছে, বা এই প্রসেসটাকে বলা হচ্ছে গ্যাবিয়ন। মনে রাখবে গ্যাবিয়ন, ওয়াইজফলা আকার, বয় হর্ষি অন্তস্থ দন্তন্য। তাহলে সেটাকে বলা হয় গ্যাবিয়ন পদ্ধতি। গ্যাবিয়ন পদ্ধতি আর কিছুই না, গ্যাবিয়ন হচ্ছে গিয়ে ছোট ছোট তোমার ড্যাম, সরি, বাঁধ তৈরি করা হয় ছোট ছোট স্রোতের উপর। সেইগুলো কি হয়, বর্ষার অতিরিক্ত জলটা বেরিয়ে যায় এবং যে জলটা এই ড্যাম্পের লেভেল পর্যন্ত থাকে সেই জলটা কিন্তু সেখানেই থেকে যায়। সেই জলটাকে আমরা কি করতে পারি, সেই জলটাকে আমরা সেই জলটাকে আমরা কি করতে পারি, সেই জলটাকে আমরা বর্ষার পরবর্তীকালে বা শুষ্ক সময়ে সেই জলটাকে কাজে লাগাতে পারি। ঠিক আছে, সেটাকে বলা হয় গ্যাবিয়ন পদ্ধতি। এইবারে দেখা আছে ডাগ ওয়েল রিচার্জ, পরে একটা আছে দেখো। আচ্ছা, পার্কুলেশন, পার্কুলেশনও অনুশ্রাবণ, ছোট ছোট তোমার নালা করা হয়, সেই নালা থেকে ছোট ছোট পাইপ বেরিয়ে আসে, সেই পাইপগুলো মাটির ভেতরে ছোট ছোট করে ঢুকিয়ে দেওয়া হয়, সেগুলোকে বলা হয় পার্কুলেশন পদ্ধতি। এবার এটা পার্কুলেশন যে পদ্ধতিটা আছে সেটা বিভিন্ন রকম ভাবে কিন্তু করা যেতে পারে, বিভিন্ন লোক বিভিন্ন রকম ভাবে সেটা করে। পার্কুলেশন হচ্ছে অনুশ্রাবণ। ঠিক আছে, আর হচ্ছে গিয়ে ডাগ ওয়েল রিচার্জ। এখানে কি হয়, ডাগ ওয়েল রিচার্জ, ডাগ ওয়েল মানে এখানেও কূপ খনন করা হয়। এবারে কূপ বলতে কি হয়, বিভিন্ন ধরো একটা জায়গাতে একটা বিশাল অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হয়। এখন কি করা হচ্ছে, এখানে এই অঞ্চলটাতে ধরো বৃষ্টিপাত হচ্ছে, ঠিক আছে, হয় আর কি। এবারে কূপ, এখানে কূপ একটা খনন করা হলো, এখানে কূপ খনন করা হলো, এখানে কূপ খনন করা হলো, এখানে কূপ খনন, ধরো এই অঞ্চলটার মধ্যে 4টে কূপ খনন করা হলো। এইবারে কি হবে, বাকি পদ্ধতি কিন্তু একই, এখানে সেই বোল্ডার দেওয়া হবে, ইনফিল্টার হবে, তো চারদিকে জল গড়িয়ে আসবে। ঠিক আছে, ঢাল অনুযায়ী এই কূপগুলো কিন্তু তৈরি করা হয়। এইবারে হচ্ছে গিয়ে এই যে কূপগুলোর মধ্যে গ্র্যাভেলস, আবার সেই তোমার পিবেলস, এগুলো দিয়ে ভরাট করা হয়। পুরোটা ভরাট করা হয় না, কিন্তু খানিকটা ভরাট করা হয়। এইবারে কি হচ্ছে, এইবারে সেই জলটা ঢাল অনুযায়ী সেই কূপগুলোতে এসে পড়ে, এবং এই কূপগুলোর মাধ্যমে বা এই কুয়োগুলোর মাধ্যমে গ্রাউন্ড ওয়াটার যে রিচার্জ, সেই গ্রাউন্ড ওয়াটার রিচার্জ কিন্তু হয়ে থাকে। এটাকে বলা হচ্ছে তোমার হচ্ছে গিয়ে ডাগ ওয়েল রিচার্জ। আরেকটা দেখো আছে, সেটা হচ্ছে গিয়ে রিচার্জ শ্যাফট। বুঝতে পারছো তো, রিচার্জ শ্যাফট। এখন রিচার্জ শ্যাফটের মাধ্যমে কিভাবে হয়, এই রিচার্জ শ্যাফট মানে হচ্ছে কি তোমার এটা হচ্ছে কি মনে রাখবে, যেখানে হচ্ছে কি একুইফার যেখানে আছে গিয়ে সেই সমস্ত অঞ্চল, মানে নদীর তীরবর্তী অঞ্চলে কিন্তু এগুলো তোমরা দেখতে পাবে। এখানে কি করা হচ্ছে না, এখানে হচ্ছে গিয়ে একটা শ্যাফট করা হয়। শ্যাফট মানে কি, শ্যাফট মানে একটা তোমার হচ্ছে কি ওই খননই করা হচ্ছে কি থেকে 2 মিটার গভীর পর্যন্ত সেখানে খনন করা হয়। একুইফার যেমন ধরো একটা ছবিতে যদি দেখায় তাহলে বুঝতে পারবে কি হবে। ধরো ধরো এইভাবে কোন একটা একুইফার আছে, ঠিক আছে, হয়েছে তো। এইবারে ধরো
তোমার হচ্ছে গিয়ে একুইফার আছে। এইবারে একুইফারে কি হয়েছে, ধরো এখানে প্রবেশ্য শিলা আছে, শ্যাফট করা হয়, এখানে খনন করা হয়। এইবারে এখানে একটা কূপ খনন করা হলো এই পর্যন্ত। এই পর্যন্ত যেখানে একুইফারটা আছে সেই পর্যন্ত একটা কূপ খনন করা হলো। ঠিক আছে? এই যে তোমার আ এই যে কূপটা, সেই কূপের মাধ্যমে বৃষ্টির জল কি হবে? সেই কূপের মাধ্যমে এটা কিন্তু মাটির লেভেল পর্যন্ত থাকবে। এটা কিন্তু মাটির লেভেল পর্যন্ত থাকবে। এইভাবে মাটির লেভেল পর্যন্ত থাকবে। ঠিক আছে? মাটির লেভেল পর্যন্ত থাকবে। এই কূপের মাধ্যমে বৃষ্টির জল সরাসরি কিন্তু এই অ্যাকুইফারকে কিন্তু রিচার্জ করবে এবং তোমার অ্যাকুইফারকে রিচার্জ করবে এবং অ্যাকুইফারে যে জলের মাত্রা, সেই জলের মাত্রাকে বৃদ্ধি করবে। ঠিক আছে? এবারে এগুলোর আরো প্রসেস আছে, এগুলো আরো ইঞ্জিনিয়ারিং আছে, অত এগুলো যাওয়ার দরকার নেই। ঠিক আছে? সুতরাং এগুলো গেল আমাদের যে গ্রাউন্ড ওয়াটার, সেই গ্রাউন্ড ওয়াটার আম যে হারভেস্টিং এর যে সরি রেইন ওয়াটার হারভেস্টিং করে সেটা গ্রাউন্ড ওয়াটারে কিভাবে রিচার্জ করা হচ্ছে সেইটা। ঠিক আছে? তাহলে এইগুলো গেল আমাদের যে ইন্ডিয়ার যে ওয়াটার রিসোর্স আছে, সেই ওয়াটার রিসোর্স। ঠিক আছে? তাহলে দেখো আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি আমরা ১ম থেকে আমাদের ফার্স্ট শুরু করেছিলাম ইন্ডিয়ান জিওগ্রাফি। ঠিক আছে? তাহলে ইন্ডিয়ান জিওগ্রাফির কি হয়েছে দেখো। ১ম এ আমাদের যে হিমালয়ের যে হিমালয় ছিল সেটা মানে ভারতের ভূপ্রকৃতি বিষয়টা পুরোটাই হয়েছে। একদম ডিটেইলসে হয়েছে। যারা দেখোনি বারবার বলছি ওখান থেকে চেক আউট করবে। YouTube এর লিঙ্ক আছে, ওগুলো চেক আউট করবে বা হ্যাঁ, এখানে হয়তো সেইভাবে পাবে না কিন্তু YouTube থেকে পাবে। ওগুলো আমি বারবার বলছি ওগুলো রিভিশন করবে। ওইগুলোর বাইরে আর কিছু হয় না, এটুকু আমি বলতে পারি। ঠিক আছে? ওইগুলো ভালো করে যারা পড়বে, বারবার পড়বে, রিভিশন করবে, তারাই কিন্তু সাকসেস হবে। আমি একটা কথা বলেছি, আমার কথা যারা শুনবে তারা কিন্তু বেরিয়ে যাবে। আর যারা শুনবে না, হেলায় উড়িয়ে দেবে, তারা কিন্তু থেকেই যাবে এখানে। ঠিক আছে? ডাইরেক্ট কথা এটা। ঠিক আছে? সুতরাং যে ভিডিওগুলো আগে হয়েছে সেগুলো বারবার দেখবে, সেখান থেকে নোট বানাবে। তাহলে আমাদের ভূপ্রকৃতি হয়েছে, নদ-নদী হয়েছে, জলবায়ু হয়েছে, ভারতের তোমাদের আগের দিনের বনভূমির একটা রেকর্ডিং ভিডিও আমি দিয়েছিলাম। ঠিক আছে? আজকে তোমাদের হলো ভারতের জলসম্পদ হয়েছে। তারপরে হচ্ছে গিয়ে তোমার আরেকটা আজকে রেকর্ডিং সন্ধ্যের দিকে ভিডিও দেব। সেটা হচ্ছে গিয়ে ভারতের মৃত্তিকা, ওখানেও ইন ডিটেইলস এ আলোচনা করা হয়েছে। ঠিক আছে? সেই ভিডিও দেবো। আর এই ভিডিওটা যেহেতু হেজি আসলো, আমি আরেকটা ভিডিও, এই ক্লাসের ভিডিও আমি আপলোড করে দেবো। বারবার বলছি ভিডিওগুলো কিন্তু লিঙ্ক শেয়ার করবো, ওগুলো প্রাইভেট বা আনলিস্টেড করা থাকবে। তোমরা হয়তো চ্যানেলে গেলে দেখতে পাবে না। এখনো অনেক চ্যানেলে ভিডিও আছে যেগুলো আনলিস্ট করা আছে, যেগুলো তোমরা দেখতে পাবে না। সুতরাং সেগুলো লিঙ্ক শেয়ার করলে তবেই তোমরা দেখতে পাবে। ঠিক আছে? দেখো এরপরে যেগুলো থাকবে যেমন মিনারেলস বলো বা রিসোর্স বলো, ভারতের যে সমস্ত রিসোর্স আছে বা তোমার শক্তি সম্পদ আছে, সেগুলোর রেকর্ডিং ভিডিও কিন্তু তোমাদেরকে আপলোড করে দেবো। ঠিক আছে? এরপরে যেগুলো আলোচনা করার বিষয় আছে যেমন ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন, কিছু জায়গা আছে যেগুলো তোমাদেরকে ভারতের ভূগোলের আলোচনা করে দিতে হবে, সেগুলো আমি লাইভ ক্লাসে আলোচনা করে দেবো। বাকি এবারে ধরো মিনারেলস রিসোর্স এগুলো বোঝানোর কিছু নেই। এগুলো আমি ভালো করে যে রেকর্ডিং ভিডিওগুলো আছে সেগুলো আমি ইউটিউবের যে আছে চ্যানেল, সেখানে আমি আপলোড করে দেবো। ঠিক আছে? এবং তাদের ক্লাস নোটের যে পিডিএফ সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে? তাহলে এটা গেল জলসম্পদ। এইবারে যদি একটু আমরা শুরু করি, আজকে যেহেতু জল পড়ছি, জলসম্পদ নিয়ে পড়ছি, তাহলে আমরা একটু শুরু করি ভারতের। যদিও হেজি আসে, যদি ছবিটা ভালো থাকতো। চেক চেক চেক, না আসেনি আসেনি আসেনি, না না এখনো আসেনি। বোধহয় আজকে আস্তে আস্তে বিকেল হবে। তার ফার ছিটে গেছে আমাদের এখানে তো। আচ্ছা দেখো, আমরা পরের টপিকে চলে যাচ্ছি, সেটা হচ্ছে কি ইরিগেশন। ঠিক আছে? মানে ইরিগেশন অফ ইন্ডিয়া। এখন আমরা টাইপস গুলো আজকে পড়বো, যে হচ্ছে কি জলসেচের যে বিভিন্ন পদ্ধতি আছে সেগুলো। ঠিক আছে? এটা শেষ হয়ে গেল, জলসম্পদ কিন্তু শেষ হয়ে গেছে আর কি। ঠিক আছে? এটার পিডিএফটাও আমি দিয়ে দেবো নোটসে। ঠিক আছে? তোমরা লিখে নেবে। আর এটা রেকর্ডিং ভিডিও থাকবে। হুম। তাহলে হেডিং করো ভারতের জলসেচ। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকেও কিন্তু কোশ্চেন আসে। ভারতের জলসেচ। এখন জলসেচ ইরিগেশন মানে চাষবাসের জন্য তো জলসেচ খুবই গুরুত্বপূর্ণ, কৃষিকাজের জন্য জলসেচ খুবই গুরুত্বপূর্ণ। এখন জলসেচের যে পদ্ধতি আছে এগুলো থেকেও কোশ্চেন আসে। জলসেচের পদ্ধতি, পদ্ধতি কি আছে? জলসেচের পদ্ধতি কি আছে? না, জলসেচের মেইন ২ টো পদ্ধতি আছে। একটা সারফেস ইরিগেশন মানে অ্যা আ সারফেস ইরিগেশনের বাংলা মানে তোমরা করে নেবে। আমার এই মুহূর্তে মনে পড়ছে না। সারফেস ইরিগেশন, আরেকটা হচ্ছে গিয়ে তোমার রিজিনাল ইরিগেশন বা লোকাল ইরিগেশন।
ঠিক আছে? লোকাল ইরিগেশন মানে স্থানীয় সেচ আমরা জানি। তাহলে জলসেচকে আমরা মেইনলি সেচের যে পদ্ধতি, সেই পদ্ধতিকে আমরা মেইনলি দুটো ভাগে ভাগ করি। কি, কি? একটা হচ্ছে সারফেস ইরিগেশন। আরেকটা কি? আরেকটা হচ্ছে গিয়ে তোমার লোকাল বা রিজিওনাল অর লোকাল ইরিগেশন। ইরিগেশনটা আর লিখছি না। সারফেস ইরিগেশন, সারফেস মানে হচ্ছে গিয়ে যেটা নরমালি যে মাধ্যাকর্ষণ শক্তি আছে বা গ্র্যাভিটি আছে বা ধরো যে স্লোপ আছে, ভূমির যে ঢাল আছে, সেই ঢালকে কাজে লাগিয়ে উপরে তোমার জলকে ঢেলে দিয়ে যে চাষ করা হয় সেটাকে হচ্ছে গিয়ে বলা হয় সারফেস ইরিগেশন। ঠিক আছে? যেহেতু ঢালকে কাজে লাগানো হয়, এইজন্য মনে রাখবে এটা ফ্লাড ইরিগেশন নামে পরিচিত। মানে বন্যার মতো জল করা হয়। যেমন দেখবে বা যখন কৃষক তার জমিতে চাষ করানোর সময় দেখবে পাম্পের পাইপটা নিয়ে গিয়ে তোমার হচ্ছে গিয়ে যে জমি থাকে, চাষের যে জমি থাকে সেখানে গিয়ে ছেড়ে দেয়। এবারে সে ঢাল অনুযায়ী জলটা চলে যায়। এই প্রসেসটাকে বলা হচ্ছে সারফেস ইরিগেশন। ঠিক আছে? এটাকে বলা হয় সারফেস ইরিগেশন। আর রিজিওনাল বা লোকাল ইরিগেশনের অনেকগুলি ভাগ আছে। কি, কি ভাগ আছে? যেমন ধরো ড্রিপ ইরিগেশন বা ড্রিপ ইরিগেশন, স্প্রিংকলার ইরিগেশন, সাব ইরিগেশন। আচ্ছা, এই ৩ টে ভাগে যাওয়ার আগে আমি ২-১ টা কথা বলতে চাই রিজিওনাল বা লোকাল ইরিগেশন নিয়ে। আচ্ছা, ১ম এই স্থানীয় এটাকে বাংলাতে কি বলছে? স্থানীয় বলছে। ঠিক আছে? রিজিওনাল বা লোকাল বা স্থানীয় এমন একটা ব্যবস্থা যেখানে কি হয় একটা পাইপ থাকবে। মানে যে কোথার থেকে তো জলটা আসবে, তাহলে একটা পাইপ থাকবে এবং সেই পাইপটার অনেক সাব পাইপ থাকবে। সেই সাব পাইপটা বিভিন্ন প্যাটার্ন থাকবে। সেই প্যাটার্নের মাধ্যমে সেই সাব পাইপ, তার আবার সাব পাইপ সেগুলো গাছ পর্যন্ত পৌঁছে যাবে। ঠিক আছে? বা গাছের গোড়ায় পৌঁছে যাবে। এই পদ্ধতিটাকে বলা হয় স্থানীয় বা রিজিওনাল বা হচ্ছে গিয়ে তোমার আঞ্চলিক জলসেচ। বুঝতে পারলে ব্যাপারটা? পাইপ থাকবে, এরকম পাইপ থাকবে, মেন একটা পাইপ থাকবে। ঠিক আছে? এই পাইপের আবার ধরো এরকম লাগানো থাকবে সাব পাইপ থাকবে। এই সাব পাইপের আবার ছোট, ছোট শাখা পাইপ থাকবে। এই শাখা পাইপের আবার ছোট, ছোট পাইপ থাকবে। এই আবার পাইপ থাকবে। এগুলো কি? এগুলো গাছের গোড়ায় আস্তে, আস্তে পৌঁছে যাবে। এটাকেই বলা হচ্ছে কি তোমার লোকাল বা রিজিওনাল ইরিগেশন। এখন এই লোকাল বা রিজিওনাল ইরিগেশনের কিছু ভাগ আছে, সেটি হচ্ছে কি যেমন বাংলাতে লিখছি যেমন ধরো ড্রিপ ইরিগেশন বা ড্রিপ চাষ বা সরি ড্রিপ সেচ। ২ নম্বরে কি আছে? ২ নম্বর যে স্প্রিংকলার স্প্রিংকলার ইরিগেশন। ৩ নম্বরে কি আছে? সাব ইরিগেশন। ৩ টে মেন আছে। তাহলে ইরিগেশন। রিজিওনাল বা লোকালের আমরা ৩ টে ভাগ পেলাম। এখানে একটি কোশ্চেন তোমাদের পড়ে সেটা আমি বলে দিচ্ছি। ঠিক আছে? ৩ টে ভাগ, একটা ড্রিপ। ড্রিপ মানে হচ্ছে গিয়ে আমরা যদি ড্রিপ করি, ড্রিপ সেচের পয়েন্ট করি কি হবে? ড্রিপ সেচে কি হবে? ড্রিপ সেচের কি? ড্রিপ মানে হচ্ছে কি বিন্দু, পয়েন্ট। ঠিক আছে? আর বা এটাকে অনেক সময় ট্রিকেল ইরিগেশনও বলা হয়। কি বলা হয়? ট্রিকেল, TRICKL, ট্রিকেল। আচ্ছা, আমি বাংলাতে লিখেছি ট্রিকেল ইরিগেশন। কি বলা হয়? ট্রিকেল ইরিগেশন। এটাকে বলে ট্রিকেল ইরিগেশন। ড্রিপ সেচ যেটা, সেটা মনে রাখবে বিন্দু, বিন্দু জল দেওয়া হয়। এখন এই বিন্দু, বিন্দু জল দেওয়া হয় কি করে? না, পাইপ গাছের গোড়া পর্যন্ত বা গাছের শেকড় পর্যন্ত নিয়ে চলে যাওয়া হয় পাইপটাকে এবং সেই শেকড়ের কাছাকাছি গিয়ে পয়েন্ট ফোঁটা করে জল পাম্প করা হয়। ঠিক আছে? তাহলে এটাকে বলা হয় শেকড় অবধি। তোমার আমি আর লিখছি না যেহেতু দেখা যাচ্ছে না। ঠিক আছে? শেকড় অবধি, আচ্ছা লিখেই ফেলি না। শেকড় অবধি পাইপকে নিয়ে যাওয়া হয়। ঠিক আছে? এটি বিন্দু ড্রিপ মানে বিন্দু সেচও বলা হয় একে। আর মনে রাখবে যেটা সবথেকে মেন ইম্পোর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে গিয়ে তোমার এই পদ্ধতির মাধ্যমে জলের অপচয় সবথেকে কম হয়। কি বললাম? পরীক্ষাতে এটাই আসে। জলের অপচয় সবচেয়ে কম হয়। সবচেয়ে কম হয়। ঠিক আছে? তাহলে এই পদ্ধতির মাধ্যমে ড্রিপ সেচ বা ড্রিপ দেবে না। পরীক্ষক ড্রিপ দেবে না। পরীক্ষক জানেন ড্রিপ দিলেই তুমি করে, যদি বলে যে জলের অপচয় কম হয় কোন পদ্ধতির মাধ্যমে, ওরা ড্রিপ দেবে না। এক্সামিনার ড্রিপ দেবেন না। উনি দেবেন ট্রিকেল ইরিগেশন। উনি চালাক একটু। ঠিক আছে? ড্রিপ দিলে তো তুমি বুঝে যাবে যে ড্রিপ মানে ও বিন্দু, বিন্দু, তাহলে এটাই উত্তর হবে। অনেকে আন্দাজি করে দেবে। কিন্তু ট্রিকেল দিলে কি এই যে এই নামটি অনেকের অচেনা। এইটি তোমাদেরকে দিয়ে দেবে, বলবে এই ট্রিকেল ইরিগেশন, তাহলে পারবে না তখন এটা দিয়ে দেবে। মনে রাখবে ট্রিকেল বা ড্রিপ দুটোই কিন্তু একই। এখানে জলের অপচয় কম হয়। এর পরের হচ্ছে গিয়ে ২ নম্বর আছে দেখো স্প্রিংকলার।
স্প্রিংকলারে কি করা হচ্ছে, স্প্রিংকলার স্প্রিংকলার স্প্রিংকলারে কি হয়েছে, মানে মানে জলের ছিটে দেওয়া হয়, ঠিক আছে। এরকম উত্তর ভারতে দেখবে এই বা তোমার যদি তুমি ইউপিতে যাও, মধ্যপ্রদেশে যাও, ঠিক আছে, কি হয় পাইপের সাহায্যে যে জমি থাকে, পাইপের সাহায্যে তোমার এইভাবে নিয়ে যাওয়া হয় পাইপকে, দিয়ে পাইপের সাব পাইপ উপরের দিকে উঠে থাকে, সেই ফোয়ারার মতো চারদিকে এইভাবে জল কিন্তু ছড়িয়ে যায়। এটাকে বলা হয় স্প্রিংকলার পদ্ধতি, ঠিক আছে। এটাকে বলা হয় স্প্রিংকলার পদ্ধতি, ঠিক আছে। মানে চারিদিকে ফোয়ারার আকারে যখন জল দেওয়া হয়। এছাড়া আরো একটি আছে, সেটিকে বলা হয় সাব ইরিগেশন। সাব ইরিগেশন, সাব ইরিগেশনটা কি? সাব ইরিগেশনটা হচ্ছে, এটি মনে রাখবে, এটিকে সিপেজ সিপেজ নামে পরিচিত। এটা ওই সাব ইরিগেশনটা খানিকটা ড্রিপের মতনই, কিন্তু এটা উপরে, ঠিক আছে, উপরে জল দেওয়া হয়। সাব ইরিগেশন হচ্ছে সিপেজ হচ্ছে উপরে আস্তে আস্তে বিন্দু বিন্দু জল দেওয়া হয়, ঠিক আছে। তাহলে এইগুলো গেল জলসেচের পদ্ধতি সমূহ। আমাদের ভারতে মেনলি এই পদ্ধতিগুলোর সাহায্যে জলসেচ করা হয়, ঠিক আছে। এখন এগুলো গেল জলসেচের পদ্ধতি সমূহ। এখন জলসেচের বিভিন্ন উৎস আছে, ভারতের জলসেচের বিভিন্ন উৎস আছে। এগুলো পদ্ধতি আর উৎস কিন্তু আলাদা জিনিস। পদ্ধতি মানে কোন পদ্ধতিতে তুমি জলটাকে যোগান দিচ্ছ গাছের কাছে। আর উৎস মানে হচ্ছে কি, জলটা আমরা পাচ্ছি কোথা থেকে, পুকুর থেকে পাচ্ছি, কূপ থেকে পাচ্ছি, নলকূপ থেকে পাচ্ছি, বা হচ্ছে কি তোমার ক্যানেল থেকে পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা যদি দেখি জলসেচের উৎস সমূহ কি কি পাবো, জলসেচের উৎস সমূহ, উৎসসমূহের মধ্যে প্রধান কি আছে, প্রধান প্রধান বলতে কি সবগুলোই প্রধান। পুকুর পাবো, যেটাকে ইংরেজিতে ট্যাঙ্ক বলা হয়। এগুলো আমরা পরের দিন আসবো, এগুলো এক্সপ্লেনেশনে কিভাবে কি করা হয়, কেন করা হয় দক্ষিণ ভারতে, ঠিক আছে। সুবিধা অসুবিধা, মেরিটস অ্যান্ড ডিমেরিটস, ঠিক আছে, এগুলো সবই আসবো। কূপ এবং নলকূপ, কূপ এবং নলকূপ কত পার্সেন্ট কোথায় কি করা আছে সেগুলোও দেখবো, কোন রাজ্যে কিসের মাধ্যমে করা হয় সেগুলো দেখবো, কেন সেগুলো ডেভেলপ হয়েছে সেখানে সেগুলো দেখবো। তারপর হচ্ছে পুকুর, কূপ এবং নলকূপ, তারপর হচ্ছে ক্যানেল, এগুলি হচ্ছে মেন ক্যানেল, ঠিক আছে। তাহলে হ্যাঁ, তাহলে এই তিনটে হচ্ছে কি মেন, পুকুর, কূপ এবং নলকূপ, আর হচ্ছে ক্যানেল, ঠিক আছে। এগুলির মাধ্যমে জলসেচ ভারতে সাধারণত জলসেচের আর কি উৎস, এগুলো হচ্ছে জলসেচের উৎস, ঠিক আছে। এগুলির মাধ্যমে আমরা যে জল, সেই জল আমরা পেয়ে থাকি। তাহলে এর ডিটেলসটা কারো যদি মাইক অন থেকে অফ করবে, ঠিক আছে। আচ্ছা, তুমি এত লেটে আসছো। হুম, তাহলে দেখো, যেগুলো বললাম, জলসেচের যে উৎস সমূহগুলো যেগুলো বললাম, পুকুর বলো, কূপ বলো, নলকূপ বলো, নেক্সট ক্লাসে, আজকে যদিও নেটওয়ার্ক ইস্যু ছিল ওই জন্য করা গেল না, এখন একটু ঠিক হয়েছে, যদিও ডাটার উপর ভরসা করা যায় না। যাই হোক, এই যে তিনটে পুকুর বা চারটে পুকুর, কূপ এবং নলকূপ এবং ক্যানেল, এগুলো কেন ডেভেলপড হয়েছে সেখানে, ঠিক আছে। যেমন দক্ষিণ ভারতে আমরা দেখতে পাই এই ট্যাঙ্কের মাধ্যমে সব থেকে বেশি চাষ কেন হয়েছে, তার যদি কিছু মেরিটস থাকে, ডিমেরিটস, কারণ এখন কোশ্চেন আসছে সেগুলো থেকে, ঠিক আছে, যে নিম্নলিখিত কোন কারণটির জন্য দক্ষিণ ভারতে পুকুরের মাধ্যমে সব থেকে বেশি চাষ হয়, ঠিক আছে, এই ধরনের কোশ্চেন আসছে, ঠিক আছে। তারপরে কূপ এবং নলকূপ এবং হচ্ছে ক্যানেল, ঠিক আছে, এদের মেরিটস এবং ডিমেরিটস হয়েছে। তাহলে আজকে এই অবধি থাক নাকি? আর এটার পিডিএফটা যতদূর আমি পড়ালাম, এটার পিডিএফটা আমি তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি। আর সন্ধ্যেবেলা, হ্যাঁ, বলো বলো। হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জল সম্পদ থেকেই শুরু হয়েছে। হুম 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 একটু সময়, হ্যাঁ হ্যাঁ, একটু সময় কি ওর টাইমে একটু জয়েন হয়ে নেবে, তাহলে পরে না হলে অসুবিধা হবে, ঠিক আছে। হুম। আচ্ছা, যেগুলো আমি পড়ালাম এগুলোর পিডিএফ আমি একটু বাদেই তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আর ভারতের মৃত্তিকার যে ক্লাসিফিকেশন আছে, সেইটার ভিডিও আমি বিকেলের দিকে আপলোড করে দিচ্ছি। আর এটার ভিডিওটা যদি সম্ভব হয়, মানে আজকে তো নেটওয়ার্ক
ইস্যু আছে। আগের যেহেতু ভিডিওটা ওটা আনলিস্ট করা আছে, আমি বিকেলের দিকে ওটা পাবলিশ করে দিচ্ছি। আর আজকের যেটা বললাম, আজকে যেটা পড়ালাম সেটার ভিডিও অলরেডি আছে। তাহলে সেটার ভিডিওটা যদি আমি আপলোড করতে পারি YouTube এ, তাহলে আমি রাতের মধ্যেই যে জলসম্পদ যেহেতু ভালো দেখা গেল না, অনেক সময় ছবি-টবি করলাম তো ছবি-টবি আঁকলাম। ওই ভিডিওটা যদি সম্ভব হয় আমি আজকে রাত্রের মধ্যেই আপলোড করে দিচ্ছি। না হলে আগামীকাল আমি আপলোড করে দেবো। আরো একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি যে আজকে হচ্ছে গিয়ে তোমার ২ তারিখ জুন মাসের, ঠিক আছে? আ জুন মাসের ২ তারিখ। তাহলে মঙ্গল এবং বুধবার, মঙ্গল এবং বুধবারের মধ্যে আরো হয়তো ১ টা কি ২ টো লাইভ ক্লাস হতে পারে। কারণ আ আমি রবিবার দিন থাকবো না। ঠিক আছে? মানে আগামী যে রবিবার, সেই রবিবার আমি থাকবো না। একটু বাইরে যাবো। ঠিক আছে? তো তাই জন্যে সেই ক্লাসটা মঙ্গলবার কিংবা বুধবার, ঠিক আছে? কালকে তো সোমবার, কালকে তো হচ্ছে না। তাহলে মঙ্গলবার কি বুধবার বেশিরভাগ টেনডেন্সি হচ্ছে কি সন্ধ্যের দিকে হওয়ার চান্স সবথেকে বেশি আছে। ঠিক আছে? একটা ক্লাস সন্ধ্যেতে হবে, হয় মঙ্গলবার দিন সন্ধ্যেবেলা হবে একটা ক্লাস, আরেকটা ক্লাস বুধবার দিন সকালে হবে। এটা কিন্তু তোমাদেরকে বলে রাখলাম। তোমরা সেইভাবে তোমাদের সময়টা বের করে রাখবে। ঠিক আছে? এবং ইভনিং এর দিকেই হবে, সন্ধ্যেবেলার দিকেই হবে। ঠিক আছে? তখন অনেকটা আবার প্রকৃতির উপরও নির্ভর থাকতে হবে। বৃষ্টি-ফিষ্টির ব্যাপার আছে তো। যাই হোক এটা বলে রাখলাম। ঠিক আছে। এখন দেখো আবার লেখাটা পরিষ্কার আছে। ঠিক আছে।